সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতি শনিবারের মতো আমি সাকিল মিল্লাত মোর্শেদ আজকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকতা জানাচ্ছি আপনাদের আমাদের এই অনুষ্ঠানের সবসময় অনুসরণ করার জন্য বা এটা দেখার জন্য। আপনারা জানেন যে প্রতি শনিবার আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সেটার মূল ফোকাসটি থাকে আসলে, যদিও আমরা নিরাপদ খাদ্য নিয়েই কথা বলি, তারপরও শনিবারের আলোচনার মূল ফোকাসটি হচ্ছে যে কালেকটিভ ইনিশিয়েটিভ বা কমিউনিটি এন্টারপ্রাইজ ইনিশিয়েটিভ, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা অত্যন্ত অভিজ্ঞ দুজন মানুষকে আমাদের সাথে পেয়েছি, যারা এই কৃষি ক্ষেত্রে অনেক মানে শুধু পরিচিতই নয়, তাদের নিজস্ব ক্ষেত্রে তারা অনেক বেশি অনেক অনেক বেশি ভাবেই পরিচিত। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে ডিএই এক্সটেনশন সার্ভিসে আমরা যেটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস, যেটি আসলে মূল ভূমিকা পালন করে যে কোনো টেকনোলজিকে মাঠে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা মাঠে আমাদের কৃষকের কাছে পৌঁছানোর জন্য, সেই ডিএই ডাইরেক্টর ফিল্ড সার্ভিস হিসাবে কাজ করেছেন ডক্টর শহীদুল ইসলাম ভাই। একই সাথে আরো অনেক ক্যাপাসিটিতে উনি কাজ করেছেন। উনি এফএও তে ছিলেন। উনি একটা সময় যখন বাংলাদেশে খুবই ক্রাইসিস মোমেন্টে আমাদের কৃষি নিয়ে যখন আমরা বড় একটা ক্রাইসিস সময় পার করেছি 2004-5 সালের দিকে, সেই সময় সারা দেশ লাফিয়ে বেরিয়েছেন উনি, এবং কৃষিকে তার ঝুঁকি মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা তখন ওনার হাত দিয়ে হয়েছে তখন। একই সাথে আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবে জিয়াউল হক বাবলু ভাই, অস্ট্রেলিয়া থেকে। জিয়াউল হক বাবলু একজন এগ্রি ইকোনমিস্ট। ওনার সব বেশি কাজ হচ্ছে আসলে আইপিএম নিয়েই উনি অনেক বেশি কাজ করেছেন। একসময় ওএফআরডি তে কাজ শুরু করেছিলেন বাংলাদেশে। তারপরে অস্ট্রেলিয়ান কটন রিসার্চ নিয়ে কাজ করেছেন অনেক বছর, এবং অস্ট্রেলিয়ান সরকারের অ্যাওয়ার্ডও পেয়েছেন উনি ওনার ইনোভেটিভ রিসার্চ এর জন্য, কটনকে আইপিএম ইন্ট্রোডিউস করার জন্য। আমরা ওনাদের গল্পগুলো ওনাদের মুখ থেকে আরো শুনবো, জাস্ট একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এরপরে উনি কমিউনিটি ইস্যুতেও কাজ করেছেন অস্ট্রেলিয়াতে, মাল্টিকালচারাল কমিউনিটি ইন্টারভেনশনের জন্য, এবং দুইবার সেখানেও পুরস্কৃত হয়েছেন। আমরা ওনাদের কাছ থেকে ওনাদের অভিজ্ঞতা শুনবো, এবং সেই অভিজ্ঞতাগুলোকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। আলোচক দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আমি একটু অনুরোধ করবো যে যদি আমরা যারা কথা বলবো না তারা যদি আমাদের মাইকটা মিউট করে রাখি, এবং যখন তাহলে যেটা হবে যে ইকোটা কম হবে এবং আমরা আরো পরিষ্কার শুনতে পাবো। আমরা আলোচনার শুরুতে শুরু করব আমরা আমাদের জিয়াউল হক বাবলু ভাইকে দিয়ে। উনি প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান বিসাইফ এর এই অনুষ্ঠানগুলো নিয়মিত শ্রোতা এবং পার্টিসিপেন্ট, অ্যাকচুয়ালি শ্রোতা শুধু না, প্রতিটি প্রোগ্রামই ওনার খুবই মূল্যবান অভিমত উনি ব্যক্ত করেন, এবং সেগুলো আমাদের আলোচনাকে আরো বেশি সক্রিয় করে তুলেছে এ পর্যন্ত। আমি জিয়াউল হক বাবলু ভাইয়ের কাছ থেকে আসলে একটু শুনতে চাইবো আপনার মুখ থেকেই যে আপনি অস্ট্রেলিয়াতে যে কাজগুলো করেছেন সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে একটু ব্রিফলি বলেন যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন সেখানে, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। একটা মিউট করা বোধহয়, অথবা আপনার হেডফোনে কোনো সমস্যা আছে, ওটা খুলে ফেলতে হবে। জি, আনমিউট করে নিতে হবে একটু। আনমিউট করে, জি। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই এবার শুনতে পাচ্ছেন আমাকে সবাই? আচ্ছা, ধন্যবাদ মিল্লাত ভাই আমাকে আজকে এখানে আহ্বান জানার জন্য।
এবং একজন সৌভাগ্য শহীদুল ইসলাম সাহেবের সাথে আজকে একসাথে কথা বলবো। অনেকদিন আগে বাংলাদেশে কাজ সেরে আসছি, সেই 94 জানুয়ারি আমি শেষ কাজ করলাম। তো আজকে আপনারা জানতে চাচ্ছিলেন আমার অস্ট্রেলিয়া কাজের প্রেক্ষাপট, এবং অনেক ধরনের কাজই করেছি, বাই 22 ইয়ার্স ইন পাবলিক সার্ভিস ইন এগ্রিকালচার সেক্টর। সো বাট আমি কয়েকটা বিশেষ এরিয়ার কাজের কথা বলবো। আমি 5 ইয়ার্স কটন আইপিএম এ কাজ করেছি, and another 5 years করেছি ল্যান্ড ডিগ্রেডেশন, লাইক সেলিনিটি প্রবলেম and ইমপ্রুভমেন্ট ফার্মিং সিস্টেম। এই দুটা এরিয়াতে আমার কাজ ছিল, বলে কোঅপারেটিভ রিসার্চ। এখানে আমরা ন্যাশনাল বডি, আমরা কোলাবোরেটিভ কাজ করি। বিড়িবাড়ির মতো প্রতিষ্ঠিত ইনস্টিটিউট ছাড়াও আমরা কিছু জয়েন্ট ভেঞ্চার ইনিশিয়েটিভ রাখি। যেমন আমার প্রথম কাজটা ছিল 98-এ কটন কোঅপারেটিভ রিসার্চ সেন্টার, যেখানে আপনার এটা টেম্পোরারি বডি ফর 5 ইয়ার্স। আমরা কমনওয়েলথ থেকে কিছু সায়েন্টিস্ট নেই, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিছু সায়েন্টিস্ট নেই, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট থেকে বিভিন্ন সায়েন্টিস্ট নেই, নিয়ে আমরা একটা জয়েন্ট ভেঞ্চার টিম, আমরা একটা এজেন্ডা নিয়ে কাজ করি। তো আমার এজেন্ডা ছিল, এটা যারা আইপিএম নিয়ে কাজ করেন বা যারা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নিয়ে কাজ করেন তাদের জন্য এখানে কিছু মেসেজ বা স্টোরি থাকবে। 98-এ যখন কটন পেস্ট ম্যানেজমেন্ট সিরিয়াসলি অস্ট্রেলিয়াতে স্ট্রাগল করতেছিল, ইভেন এনভায়রনমেন্টালিস্ট বলতেছিল যে নো কটন ইন অস্ট্রেলিয়া বিকজ টু মাচ কেমিক্যাল দে আর স্প্রেইং, অ্যান্ড ওই কেমিক্যাল ড্রিপ সাইড এফেক্টে ওই যে প্লেনে ওরা স্প্রে করে, ওটা পাশের জমিতে যায়, গরু ঘাস খায়, গরুর মাংসে এন্ডোসালফেন কন্টামিনেশন হয়। কোরিয়া থেকে আমাদের কাপল অফ কন্টেনার বিফ ফেরত আসলো। তখন বলা হলো যে আইপিএমটাকে কিভাবে আরো মানুষের কাছে অ্যাডাপ্টেবল করা যায়। তো এনভায়রনমেন্টাল মেসেজ দিয়ে কাজ হয় নাই। তখন আমাকে হায়ার করা হলো একজন এগ্রিকালচার ইকোনমিক্স হিসাবে, যে আইপিএম এর আমরা কি মোটিভেশনাল মেসেজ দিতে পারি উইথ দ্য ডলার কনসেপ্ট, বিকজ এভরি ফার্ম ইজ এ বিজনেস। দে লুক আফটার দ্য এনভায়রনমেন্ট, দে লুক আফটার দেয়ার ডলার। দেন আমরা আইপিএম এখানে একটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বাট আমরা কমিউনিটি ইন্টিগ্রেটেডলি কাজ শুরু করি। আমরা চিন্তা করলাম যে একটা ফার্ম যদি 2টা প্লটে আইপিএম ম্যানেজ করে, পাশের 2টা প্লট যদি না করে, তাহলে এখান থেকে কেমিক্যাল হাই কেমিক্যাল স্প্রে করলে বাঘগুলা পালাবে নেক্সট প্লটে। সো এটা ডিসরাপশন হবে। তখন আমরা করলাম, এটাকে বলি আমাদের এখানে টার্মে এরিয়া ওয়াইড ম্যানেজমেন্ট। আমরা 2-1টা গ্রাম নিয়ে নিলাম, ওখানে মনে করেন 15 ফার্মার্স আছে। আমার এখানে 15 ফার্মার্স ছিল, এক একজনের তো অনেক বড় 2000-3000 একর জমি থাকে। তো 15 ফার্মার্স মিনস এ হিউজ এরিয়া। তো আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করলাম, এবং আমি মেসেজ খুঁজতেছিলাম যে ফার্মাররা যদি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ম্যানেজমেন্ট করে, তারা কি রিয়েলি প্রফিটটা মেনটেন করতে পারে কিনা। আমরা যদি দেখি যে আইপিএম করে প্রফিটটাকে মেনটেন করা যায়, দেন উই ক্যান মোটিভেট দেম ফর দিস। সো আমরা আইপিএমটাকে কিভাবে মনিটরিং করব। আইপিএম পেস্ট ম্যানেজমেন্ট আপনি অনেকভাবে আছে, সফটওয়্যার কেমিস্ট্রি দিয়ে, যেখানে ভালো বাগগুলাকে, ভালো পোকাগুলাকে প্রিজার্ভ করা যায়। হার্ড কেমিস্ট্রি দিলে গুড পোকা, মন্দ পোকা, ভালো পোকা সবাই মারা যাবে। আর আমরা যদি সফট কেমিস্ট্রিতে যাই, তাহলে ভালো পোকাগুলা বেঁচে থাকবে। নেক্সট ইয়ারে আমাদের স্প্রে কম লাগবে, যেহেতু ভালো পোকাগুলা খারাপ পোকাকে খাচ্ছে, এটা সেলফ কন্ট্রোল। তো আমরা বাংলাদেশেও আমরা করি, রিফিউজি ক্রপ করলাম, অরহর করলাম ক্ষেতের প্লটে পাশে, যাতে অফ সিজনে ওরা গুড বাগগুলা, ভালো পোকাগুলা ওখানে থাকে, এবং নেক্সট সিজনে তারা আসে। তো এবং আমরা ওদের পেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসটাকে পুরা এরিয়া ওয়াইড ম্যানেজমেন্টে আমরা একটা ইন্ডেক্সিং করলাম, যে এই কেমিক্যালটা খুব স্ট্রং, এটা ইন্ডেক্সিং 10, এই কেমিক্যালটা সফট, এটার ইন্ডেক্স 1। তাহলে সফট কেমিক্যাল যেখানে দিব আমরা, সেটাকে আমরা বলবো মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ম্যানেজমেন্ট। দেন 3 ইয়ার্স আমরা কন্টিনিউয়াসলি তাদের প্রোডাকশন ডাটা দেখলাম, প্রোডাক্টিভিটি দেখলাম, ইনপুট দেখলাম, এবং 3 ইয়ার পরে দেখা গেল those who are going softer, like those who are managing IPM, they are getting 4% more profit. So it's not very high, but they are not losing. So like একটা কনফারেন্সে যখন আমি প্রেজেন্টেশন দিলাম, 4টা ফার্মার এসে আমাকে কফি ক্যাচাপে বললো যে is it really true? I said yes, this is real data. ও তাইলে আমরা কেন 10 থেকে 12 বার প্লেন পাঠায় to spray intensively to protect the productivity? তারা ভাবতেছে আমরা হিউজ
কেমিক্যাল স্প্রে করে আমাদের প্রোডাক্টিভিটিটা মেনটেন করব। তো কিন্তু ওই প্রোডাক্টিভিটি মেনটেন করতে গিয়ে তাদের যে এক্সট্রা ডলার বের হয়ে যাচ্ছে এবং এনভায়রনমেন্টের ক্ষতি করছে, তো আমরা শুধু ডলার প্রফিটিভিটি দেখলাম যে 4% মোর প্রফিট হোয়েন ইউ গো আইপিএম। সো তখন যেহেতু প্রত্যেকটা ফার্ম একটা বিজনেস, এটা তাদের জন্য ইজি মোটিভেশনাল হলো। তো তখন ফার্মাররা খুব কুইকলি অ্যাডপ্ট করলো। তখন সবগুলা মেজর মিডিয়াতে, টেলিভিশনে, রেডিওতে আমরা যখন প্রেস রিলিজ নিলাম, আমার ইন্টারভিউ নেওয়া হলো, একজন ইকোনমিক্স বলছে ইট ইজ রিয়েলি প্রফিটেবল উইথ দ্য রিয়েল ডাটা। সো তখন আমাকে ইনভলভ করা হলো। আমি সারা অস্ট্রেলিয়ার কটন বেল্ট ট্রাভেল করে ফার্মারদেরকে ট্রেনিং দিলাম যে তুমি কিভাবে অ্যাসেস করবা যে হাউ সফটলি, হাউ হার্ডলি ইউ আর গোয়িং। সো and তুমি তোমার নিজের ডাটা প্রোটেক্ট করে তুমি অ্যানালাইসিস করে দেখবে ইউ আর সফটলি গোয়িং অ্যান্ড রিয়েলি ইউ ক্যান সি দ্য পিকচার অফ প্রফিটেবিলিটি। সো 20 ইয়ার্স যে অ্যাডাপশন স্ট্রাগল ছিল, ভাই আছেন শহীদুল ভাই, যে ডিএই যে আমরা হার্ড ওয়ার্ক করি অ্যাডপশনের জন্য, টেকনোলজি অ্যাডপশনের জন্য, আমাদের এখানেও একই কনসেপ্ট আছে। ডিএ এর মতো ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার থাকে না, এখানে বলা হয় ডিগ্রি ডিগ্রি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার, লাইক ডিডি যেটা আমরা বাংলাদেশে বলি, এখানে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার, আর কোথাও বলে ডিস্ট্রিক্ট অ্যাগ্রোনমিস্ট। সো দেন আমি ট্রেনিং দিলাম ডিস্ট্রিক্ট অ্যাগ্রোনমিস্টদেরকে, তারা যে যার ডিস্ট্রিক্টে ফার্মারদেরকে ট্রেনিং করলো টেকনোলজি। ইট ওয়াজ এ হিউজ উইন উইন সিচুয়েশন ফর দ্যাট ওয়ান। সো এরপরে আমি চলে গেলাম, একটা মজার কাণ্ড হলো, 5 বছর পরে জিএমও কটন আসলো। ইট ইজ এ ফ্যান্টাস্টিক থিং, লাইক আমি পার্সোনালি অ্যান্টি জিএমও ছিলাম উইথ এনভায়রনমেন্টাল অ্যান্ড রিস্ক ফ্যাক্টর ভেবে। কিন্তু আমাদের অস্ট্রেলিয়া 98-এ আমাদের 30% জিএমও অ্যালাউ করলো গভর্নমেন্ট। অনলি 30% ইউ ক্যান ডু, বিকজ আমরাও কশাসলি সতর্কভাবে এগোচ্ছিলাম, সতর্কভাবে। জিএমও কটনে দেখলাম ওরা 25% মোর প্রফিটেবল। কনভেনশনাল কটনে যেখানে একবার 12 বার প্লেন পাঠায়, জিএমও কটন 1 or 0 স্প্রে or 1 স্প্রে মেনটেন করতে পারে। তখন সিঙ্গেল জিএমও, সেটা হলো হেলিওথিস, মেজর পোকা। তারপরে আমরা উইদিন এ ইয়ার আমরা ডেভেলপ করলাম ডাবল জিন, একটা হলো পেস্টিসাইড কন্ট্রোল করবে আর একটা হার্বিসাইড কন্ট্রোল করবে। কারণ আমরা প্লেনে হার্বিসাইড দেই, কটন গাছটা থাকবে, অন্য গাছে মরে যাবে। আর আমরা এমন একটা জাত করলাম জিএমও কটন, যেটার পোকায় হেলিওথিস পোকা কামড় দিলে সে নিজেই মারা যাবে বা পালাবে। তো এটা মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। দেন গভর্নমেন্ট এটা অ্যাডপ্ট করলো, কমিউনিটি এটাকে অ্যাকসেপ্ট করলো। সো then we found that geome is one source of IPM. Then I moved to another national agenda, dryland salinity problem. So আমাদের ইন্টেন্সিভ ক্রপিং এ কোনো এলাকায় সল্ট salinity বেড়ে যাচ্ছিল। তখন ওখানে একটা ফার্মিং সিস্টেম ডেভেলপ, আমরা গভর্নমেন্ট পলিসি দিয়ে যে বেশি করে ট্রি লাগাও, ডিপ রুটেড ক্রপ করো, তাহলে তোমার সেলিনিটিটা মেনটেন করতে পারবা, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ল্যান্ড ডিগ্রেডেশন মেনটেন করতে পারবা। তো তখন অ্যাজ এন ইকোনমিক্স আমার অ্যাসাইনমেন্ট ছিল, ইজ ইট রিয়েলি প্রফিটেবল? ওই আগের এজেন্ডা, যে আমরা যদি সেলিনিটি মেনটেন করতে গিয়ে আমার ক্রপিং সিস্টেমকে চেঞ্জ করি, আমার লাইফস্টক প্যাটার্নকে চেঞ্জ করি, আমি কি এনভায়রনমেন্টকে রিয়েলি মেনটেন করতে পারবো? এটা কি ইমপ্রুভ হবে? আমার প্রফিটেবিলিটি কি হবে? আর আমি কোন ধরনের এন্টারপ্রাইজ মিক্সে যাব, চেঞ্জে যাব? তো ওইটা আমি একটা হোল ফার্ম বায়ো ইকোনমিক মডেল ডেভেলপ করছিলাম। এক একটা এলাকার সয়েল টাইপ, বায়ো ইকোনমিক ফিচার সবকিছু মিলে পলিসি সব বলি আমরা। ইকোনমিক্সরা পলিসি টেস্ট করবে, তারপর দেখা গেল যে নো, ইট ইজ পসিবল। দেন উই সেট দ্যাট মডেল টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের আমরা যদি ক্রপ প্যাটার্ন চেঞ্জ করি, অ্যাডাপ্ট করি ক্লাইমেট চেঞ্জ, আমরা কি প্রফিটেবিলিটি মেনটেন করতে পারবো? দ্যাট ইজ কল্ড ফিউচার ফার্মিং সিআরসি। লাইক আমি 3টা সিআরসিতে কাজ করেছি, সেলিনিটি কটন সিআরসি, কোঅপারেটিভ রিসার্চ সেন্টার ফর কটন, দেন ড্রাইল্যান্ড সেলিনিটি কোঅপারেটিভ রিসার্চ সেন্টার, দেন আই মুভ টু ফিউচার ফার্মিং সিস্টেম সিআরসি। লাইক আমাদের ফিউচার, যেটা বাংলাদেশের জন্য এখন খুব দরকার। আমার মনে হয় ডক্টর জয়নাল আবেদিন স্যার, এটা তিনি ওনার ফার্মিং সিস্টেমের অনেক এক্সপিরিয়েন্স আছে। ডিএ এর সাথে কথা বলে আমরা যেটা অস্ট্রেলিয়াতে করতেছি, ফিউচার ফার্মিং কোঅপারেটিভ রিসার্চ সেন্টার, আমরা ফিউচার মার্কেট এবং ন্যাচারাল ইস্যুকে দেখে ওদিকে যাচ্ছি।
তো এটা হলো আমার এরিয়া। কিন্তু এটা আমি তারপরে এখন আমি গত 12 বছর যাবত অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্টের পলিসিতে কাজ করছি। সেখানে আমার যেটা আবার মিল্লাত ভাই আমাদের পলিসি লেভেলে খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা টকশোতে কাজ শুনেছি। আমাদের একটা ব্যুরো আছে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা বাংলাদেশে খুবই দরকার, অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচার ইকোনমিক্স। এখানে আমি লাস্ট 10 ইয়ার্স কাজ করেছি। ওখানে আমরা কি করি, আপনারা বিভিন্ন আলোচনা শুনেছি, আমরা যেটা বাংলাদেশে খুব ডিমান্ড আছে, আমরা ফোরকাস্ট করি যে নেক্সট 2 ইয়ার্স অর 5 ইয়ার্স অর 20 ইয়ার্স কোন কোন ক্রপের গ্লোবাল ডিমান্ড কি হবে, প্রাইস কি হবে, ফার্মাররা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে। এটা হলো এগ্রিকালচার রিসার্চ। আমরা এবং আমি আশা করব বাংলা ইকোনমিক্স এর সায়েন্টিস্টরা এখানে আসবেন। প্রতি বছর একটা আউটলুক কনফারেন্স করি আমরা লাস্ট 75 ইয়ার্স, যেখানে ইন্ডিয়া থেকে অনেক সায়েন্টিস্ট আসে, বাংলাদেশ থেকে কেউ আসে না। এটাতে আপনাদের লোকজন আসতে পারে, আমরা কিভাবে ফিউচার প্ল্যান করি এইটা। আর আরেকটা সময় লেন কেন বলবো, এখানে থামি। থ্যাংক ইউ সো মাচ। খুব অল্প সময়ে এত বেশি অভিজ্ঞতার কথা আমাদেরকে ব্রিফলি জানানোর জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আসবো আপনার কাছে আবার, একটু ডক্টর শহীদুল ইসলাম ভাইয়ের কাছে যাব। আমরা শহীদুল ইসলাম ভাই বলেছি আমি যে উনি আসলে এগ্রিকালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোস্টটি থাকে বা যে পদটি থাকে, ডাইরেক্টর ফিল্ড সার্ভিস দিয়েই, যার আন্ডারে আসলে পুরো দেশের এগ্রিকালচার এক্সটেনশনের কাজটি তদারকি করা হয়। সো শহীদুল ভাই, আমরা আপনার কাছ থেকে যেই জায়গাটা একটু জানতে চাই যে আপনার তো আসলে আইপিএম একটা, আপনার আমি যতটুকু জানি আপনার হায়ার একাডেমিক ডিগ্রি আইপিএম এর উপরেই, এবং আইপিএম এর উপরে আপনি অনেকদিন কাজ করেছেন। তো আমাদের এই নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে যে বিষয়টি যায়, আইপিএম খুব ভালোভাবে যায়, এবং আপনিও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসাবে এই কৃষি সেক্টরটাকে অনেকদিন নেতৃত্ব দিচ্ছেন। আমরা আপনার নেতৃত্বে আমিও অনেকদিন এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম বা এখনো আছি, আমরা কাজ করছি একই সাথে। তো আমি যেই জায়গাটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে, যেটা বাবলু ভাইয়ের কথা থেকে একটু এসছে, যে আমরা যখন আইপিএম এর কথা বলি, নিরাপদ পেস্টিসাইড মুক্ত এগ্রিকালচারের কথা বলি, অনেকেরই সন্দেহ হয় যে এটা লাভজনক কিনা। আমরা ওই দিকটি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। একই সাথে আপনিও যদি একটু ব্রিফলি আপনার এরিয়া অফ এক্সপার্টিসটাকে যদি আমাদেরকে একটু শেয়ার করেন সংক্ষেপে। জি, আনমিউট করতে হবে, আপনাকে আনমিউট করতে হবে। জি, শোনা যাচ্ছে? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ শাকিউল মিল্লাত ভাই। আসলে জিয়াউল হক বাবলু সাহেবের মতো ওইরকম স্পেসিফিক্যালি বলা আমাদের জন্য মেজারেবল ওয়েতে প্রেজেন্টেশন সম্ভব না, কারণ আমাদের এখানে বিশেষত আমি যেহেতু মেইন স্ট্রিম এগ্রিকালচার এক্সটেনশনে কাজ করেছি, এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট এ টু জেড সব ফার্মারকে নিয়ে কাজ করতে হয় এবং খুব মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো সেই কারণে আমরা যখন খুব হোলিস্টিক কোনো অ্যাপ্রোচ নিয়ে যাই কৃষকের কাছে, তো সেটাও এক্সক্লুসিভ কোনো গ্রুপের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যে কারণে আমরা সবার জন্য অ্যাপ্রোচ নিতে গিয়ে সেটাকে অনেক অনেক মেজার্ড ওয়েতে ডাইলিউটেড করে আমাদের যেতে হয়। তো যাই হোক, আমাদের এখানে মূলত কৃষি যেই বেনিফিশিয়ারি একেবারে মানে জিরো লেভেল থেকে হাইয়েস্ট লেভেলে আমাদের কিছু কিছু বড় কৃষক আছে যারা সকল এলাকাতেই কিছু কিছু, তবে উত্তরবঙ্গে একটু বেশি। তো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য যে ধরনের প্রবলেম, বড়দের জন্য আমাদের এখানে মোরলেস একই প্রবলেম। কারণ বড় ল্যান্ড হোল্ডার যারা, তাদের আবার ম্যানেজমেন্ট নিজেদের হাতে সবটা ম্যানেজমেন্ট থাকে না, তারা শেয়ারিং বেসিসে অন্যদেরকে দিয়ে দেয়। আর যেখানে এই শ্রমিক নিয়োগ করে কাজ করে,
এককভাবে মধ্যম আকারের কিছু কৃষক সেটা করে লাভজনক ভাবে, সেই ধরনের হইলে তাদের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমাদের অতি মানে প্রান্তিক পর্যায়ের কৃষক বা ক্ষুদ্র কৃষক তারা এই নিজেদের সীমারেখার মধ্যে কোনো টেকনোলজি বেনিফিট সেভাবে হার্নেস করা তাদের পক্ষে সম্ভব না। তার কারণ এই এগ্রিকালচারটা অনেকটাই আমাদের দেশে এখনো প্রকৃতি নির্ভর এবং নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা যতটা আছে, কিন্তু সেটা আবার বাইপার্কেশন সেভাবে বেনিফিটটা করা যায় না। আর পেস্ট ম্যানেজমেন্টের বিষয়টা আমাদের এখানে আমরা অন্তত আমাদের শিশুকাল থেকে দেখে আসছি আপনার পেস্টিসাইড নির্ভরশীল বালাই ব্যবস্থাপনা বা পেস্ট ম্যানেজমেন্ট, পেস্ট কন্ট্রোল। এটা আপনার মধ্যম 80 দশকের মাঝামাঝি থেকে আইপিসি একটি প্রোগ্রাম আসে এফএওর মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে। তো বাংলাদেশেও সেটা প্রথম রাইস আইপিসি হিসাবে ইন্ট্রোডিউস হয়। সেখানে শুধু ধানের ক্ষেতে আপনার পোকামাকড় ক্ষতিকর পোকা এটা বুঝাইবার জন্য ক্ষতিকর এবং উপকারী এটা ডিস্টিংগুইশ না করেই আপনার ওই ক্ষেতে কীটনাশকের বিকল্প হিসাবে প্রিডেটর যে পাখি ক্ষতিকর পোকা খায়, সে পাখিকে ইন্সপায়ার করার জন্য পার্সিং করা শুরু হয় 80 দশকের প্রথম দিক থেকে। তো সেটার মাধ্যমে আমরা 90 দশকের প্রথমে এসে আপনার এফএও ইন্টার কান্ট্রি আইপিএম প্রজেক্ট বাংলাদেশে ইন্ট্রোডাকশন শুরু হয় 87-88 এর দিকে, খুব ক্ষুদ্র পরিসরে। এরপরে সেখান থেকে কিছু কৃষক প্রশিক্ষণ, তার আগে কিছু প্রশিক্ষণ টিওটি মাধ্যমে আমরা শুরু করি। কৃষক পর্যায়ে এই যে উপকারী পোকা এবং অপকারী পোকা এই দুইটা জিনিস বুঝাইতে আমাদের অনেকটা সময় লাগছে। তার কারণ হলো কৃষক যখনই কীটনাশক ঢালাও ভাবে আসলো, তখন মাঠের জমিতে গেলে একটা বিশেষ করে ধানের ক্ষেতে, বাংলাদেশে যে আমন ধান বা আউশ ধান ক্ষেতে একেবারে ঝাঁকড়া ধান হয়, তো যখন ওই ধান ক্ষেতে কেউ ঢুকলে শত শত পোকা উঠতে দেখে, তো দেখলে তখন কৃষকের মাথা গরম হয়ে যেত যে এত পোকা আমার জমিতে। তখন ওই পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করা, প্রথমত বহুদিন বাংলাদেশে বিনা পয়সা বিনামূল্যে কীটনাশক দেওয়া হয়েছে সরকারিভাবে। তারপরে কীটনাশকের সাবসিডাইজড প্রাইস ইন্ট্রোডিউস হয়েছে আপনার এই মিড 70 থেকে হালকা সাবসিডি, তারপরে হলো টোটালি আর্লি 80 থেকে আপনার টোটাল সাবসিডি উঠে গেছে। 50 পয়সা ছিল ফাঞ্জিসাইডের কেজি, আর পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড 2 টাকা লিটার ছিল। আপনাদের মনে আছে কিনা, ডাইমেক্রন কার্বিক্রন 2 টাকা 1 লিটার পাওয়া যেত। এগুলো ছিল অত্যন্ত মারাত্মক বিষ। স্প্রে করলে মানে জমির সাপ, ব্যাং, কুচু আর পোকা, সব মাছ সব মারা যেত। এবং বাংলাদেশে ন্যাচারাল ফিশ পপুলেশন কমে যাওয়ার এটা একটা অন্যতম কারণ, যে এই ঢালাও ভাবে কীটনাশক ব্যবহার হচ্ছিল। তো সেখান থেকে এই এটার ফিরে আনা কৃষকদের, কারণ এই কীটনাশক ব্যবহারের জন্য আমরা এই কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি বহুদিন। আমরা তখন বলতাম বোকার ফসল পোকায় খায়। বোকা হইলো সে যে জমিতে কীটনাশক প্রয়োগ করে না। তো সেখান থেকে আবার কৃষকদেরকে রিটার্ন ব্যাক করা, যে না এই বোকা ছিলাম,
আমরা এখন বুদ্ধিমান হলাম, অর্থাৎ কীটনাশক প্রয়োগ করলে আমার জমির উপকারী ও অপকারী সব রকমের পোকা মরে সাবার হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, যে জন্য আমাদের মাছ চলে গেছে, পশু পাখি অনেক, যে গরু ছাগল পাখি মাঠে মাঠে মরছে। আমি প্ল্যান্ট প্রোটেকশনের ডিডি অপারেশন ছিলাম, আমরা এরিয়াল স্প্রে করতাম। তো এরিয়াল স্প্রে আমার মনে আছে আপনার এই তখন বরিশাল, গ্রেটার বরিশালের পিরোজপুর এলাকাতে এরিয়াল স্প্রে করার জন্য তৎকালীন মাননীয় সংসদ সদস্য, যিনি মরহুম হয়ে গেছেন এখন, তো উনি খুব পিড়াপিড়ি করছেন যে এই কি বলে এরিয়াল স্প্রে ওনার এলাকাতে করতেই হবে। তো আমরা এরিয়াল স্প্রে এক পর্যায়ে এরিয়াল স্প্রে শেষ পর্যন্ত করতে হলো। এরিয়াল স্প্রেতে ওই তখন বুনা আমনে মাজরা পোকা আপনার দমনের জন্য, তো এরিয়াল স্প্রে করার পর ওনাদের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল যে এলাকাতে আপনার এই বিমান নিয়ে ওষুধ ছিটাইতে পারছে, এটা হলো অর্গানাইজার বা পলিটিক্যাল লিডারদের একটা কৃতিত্ব। তো তখন স্প্রে করার পরে পোকা তো মরছেই, কিন্তু 200-250 হেক্টর জলাভূমির মাছ সব মরিয়া সাবার হয়ে গেছে। তো পরে সেই রাজনৈতিক নেতা, আমি নাম বলতে পারি, আমাদের শ্রদ্ধেয় মহিউদ্দিন সাহেব, উনি মারা গেছেন, মহিউদ্দিন আহমেদ। তো সেই সময় পরে আমরা যখন ওনার সাথে ঠান্ডা সিটিং এ আলোচনা হয়েছে, তখন উনি পরে বলছে যে এই প্রশিক্ষণটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা উপরের লেভেলে আপনাদের আগে নেওয়া দরকার, যে এই কীটনাশক ঢালাও প্রয়োগ করলে কি ক্ষতি হয় এটা যদি আমরা আগে বুঝতাম, তাইলে হয়তো আমার এলাকায় এই 200-300 হেক্টর মৎস্য জলাভূমির মাছ নষ্ট হইতো না। সেগুলা বিশাল একটা ব্যাপার। তো এরকম বিভিন্ন এলাকায় অনেক তিক্ত অভিজ্ঞতা সঞ্চয়ের পরেই আস্তে আস্তে, এবং 90-র দশকের প্রথম দিকে আমরা এই কীটনাশক বিমান থেকে প্রয়োগ সাময়িকভাবে বন্ধ করতে সক্ষম। শহীদ ভাই, আমরা যদি একটু মানে আসলে আমাদের সময় স্বল্পতার জন্য আপনার অভিজ্ঞতা আসলে একটা সেশনে পুরোটা শুনলেও হবে না, মানে শেষ করতে পারবো না আমরা। একটু যদি আমাদেরকে ব্রিফলি বলেন যে আপনারা যে সময়টা আইপিএম শুরু করেছেন এবং এখনকার আইপিএম এর মধ্যে, মানে এখন আইপিএম প্রোগ্রামের মধ্যে গুণগত পরিবর্তনগুলো কি হয়েছে, আগে কোন জায়গায় ছিল এবং এখনকারটার জায়গাটা কোথায় আছে, সেই জায়গাটা যদি একটু টাচ করে দেন আমাদেরকে একটু। আমার মনে হয় শাকিল ভাই, আমার মনে হয় আমরা কনসিস্টেন্টলি আগাচ্ছি, কারণ আমরা যখন শুরু করছিলাম তখন ছিল ওপেন এন্ডেড অ্যাপ্রোচ, কারণ প্রয়োজনের শেষ ছিল না, এবং সরকারি উদ্যোগও ছিল সীমিত, আর বেসরকারি উদ্যোগ বলতে ছিলই না। মাঝখানে শুধু কেয়ার, বেসরকারি ভাবে কেয়ার কিছু আইপিএম প্রজেক্ট হাতে নিছিল, আর এরপরে আরো ক্ষুদ্র আকারে এইড কুমিল্লা একটা প্রকল্প বাস্তবায়ন করছে ছোট্ট পরিসরে। তো কিন্তু সরকারি ভাবে একের পর এক আমাদের এখানে খুব ইন্টারেস্টিং হলো যে ডিএইএফএ এর সহযোগিতায় প্রথম আইপিএম ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন শুরু হয়। অন্যান্য সব দেশে আগে আইপিএম রিসার্চ ফাইন্ডিংস নিয়ে তারপরে সেই ফাইন্ডিংস বা টেকনোলজি গুলা মাঠে নিয়ে গেছে এক্সটেনশনিস্টরা। আর আমাদের এখানে আইপিএম টেকনোলজি ডেভেলপ শুরু হয়েছিল লার্নিং বাই ডুইং। এফএও এর মাধ্যমে আমরা ওই ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাদের যে অভিজ্ঞতাগুলা পেস্টিসাইড থেকে আইপিএম এ যাওয়ার, সেই অভিজ্ঞতাগুলা আমরা নিয়ে এখানে এনে আমরা প্রয়োগ করা শুরু করি। এবং আমরা যখন আইপিএম মাঠে ইমপ্লিমেন্টেশন শুরু করি, তারপরে প্র্যাকটিক্যালি আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলিও আস্তে শুরু করছিল সাইমালটেনিয়াসলি গবেষণা, বিশেষ করে রাইস আইপিএম, ব্রি এবং
বাড়িতে এই যে বাবলু সাহেব যেটা বললেন ওএফআরডি থেকে তখনও আইপিএম তাদের মাথায় ছিল না, তখনও ক্রপ প্রোডাকশন টেকনোলজি নিয়ে ওনারা কাজ করছে। তো পরবর্তীতে ওএফআরডিও আইপিএম নিয়ে কাজ করছে, যথেষ্ট কাজ করছে, এবং এখন বাংলাদেশে রাইস এবং অন্যান্য সব ফসলের উপরে স্পেসিফিক পেস্ট ম্যানেজমেন্টের অনেক টেকনোলজি, শুধু পেস্ট বলবো না, পেস্ট ম্যানেজমেন্ট, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, নিউট্রিশন ম্যানেজমেন্ট, এগুলোর উপরে আমাদের বিড়ি এবং বাড়ি অনেক টেকনোলজি উদ্ভাবন করছে এবং সেগুলোর ভিত্তিতে আমাদের ডিএই এখন স্প্লিট ওয়েতে বিভিন্ন প্রকল্পে সেই টেকনোলজি গুলো কার্যকর করতেছে। তা আইপিএম এর উপরে এখনো ভালো একটা প্রজেক্ট বাস্তবায়নাধীন আছে, যে প্রজেক্টের পরিধিও বেশ মোটামুটি বড়, প্রায় 61টা জেলাতে সেইটার কিছু কিছু করে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এটা 18-র শেষের দিকে, এই 2018-র শেষের দিক থেকে এই প্রজেক্টটি কাজ করা শুরু করছে এবং 23-এর মাঝামাঝি পর্যন্ত এই প্রজেক্টটি কাজ করবে। এই প্রজেক্টের কার্যক্রম এখন মোটামুটি সকল পর্যায়ে সবাই আমরা কম বেশি অবহিত। আমার ধারণা যে আমাদের বিপুল জনগোষ্ঠী চাষের সাথে সম্পৃক্ত, কারণ ক্ষুদ্র অতি ক্ষুদ্র জমি যেটুকু আছে সেইটুকু তার ডিসিশনে চলে। তো সেই কারণে আমাদের এখানে স্টেক হোল্ডার অনেক বেশি। যেমন বাবলু সাহেব যে কথাটা ব্যক্ত করলেন, আমরা শুনলাম অস্ট্রেলিয়াতে উনি কয়েক হাজার হেক্টরের খামারে মাত্র ওনার বেনিফিশিয়ারি ছিল হাতে গোনা কিছু ফার্ম ফ্যামিলি। তো তাদেরকে মোটিভেট করা বা তাদেরকে পার্সু করা সেটা হয়তো ডিফিকাল্ট, কিন্তু বাট অ্যাপ্রোচেবল। আর আমাদের হলো প্রতিটা উপজেলায় 200-300 ফার্ম ফ্যামিলি, সরি 2-3 লক্ষ পরিবার। তো এই প্রতিটা পরিবারেরই কিছু না কিছু চাষের জমি আছে। কারো হলো কিচেন গার্ডেন, কারো বাড়ির পাশে ছোট্ট 5 শতক জমি, 10 শতক জমি, আবার কারো 2 একর, 5 একর, 10 একর জমি। তো এখন এই প্রত্যেকের জমির জন্য হি ইজ দি ডিসিশন মেকার। তো তার কাছে এই অ্যাপ্রোচ আলাদা আলাদা নেওয়া যেমন ডিফিকাল্ট, আবার নিলে সে শুনে। আমি একটা কথা আপনারা বলে, আমি একবার আমার ওই পিএইচডি যখন রিসার্চ ওয়ার্কটা করি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 18টা জেলাতে রাইস হিসপার উপরে আমার কাজটা ছিল। রাইস হিসপা আপনার আমাদের এখানে অতীত দেখা গেছে প্রায় প্রতি 10 বছর পর পর প্যানিক ক্রিয়েট করতো, মানে মহামারী আকারে রাইস হিসপা মাঠকে মাঠ সাবাড় করে দিত। তো এই আমি 91, 92, 93 ওই সময়টা ওই ধরনের একটা হ্যাবক ছিল। তো এই 93-94-তে আমি আমার পিএইচডি ওয়ার্ক শুরু করি। তখন বাগেরহাটে এক কৃষকের জমিতে জমি কীটনাশক স্প্রে না করার শর্তে তাকে টাকা দিয়ে আগাম তার ফলনের দাম দিয়ে দিছি, যা আপনার কত এভারেজ ফলন, এক্সপেক্টেড ফলন যেটা, সেটার এই দাম দেব। চুক্তি পত্র স্বাক্ষর করা হয়েছে এই নন জুডিশিয়াল স্ট্যাম্পে, এবং তাকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে যে সে স্প্রে করবে না, আমাদেরকে কোঅপারেট করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে রাতের অন্ধকারে সে তার এই চুক্তি রক্ষা করে নাই, দিনের বেলা পারে না, রাত্রের অন্ধকারে যায় সে জমিতে স্প্রে করতো। করার পরে আমরা যখন ডাটা কালেকশনে যে দেখি স্প্রে এরিয়াতে এবং নন স্প্রে এরিয়াতে ভেরিয়েশন খুবই নেগলিজিবল, ভেরিয়েশন দেখা যাচ্ছে না। পরে আমরা ওই স্থানীয় ভাবে গোয়েন্দা লাগাইয়া খোঁজখবর নিয়ে দেখা গেল যে সে আমাদের সাথে উপরে আস্থা রাখতে পারে নাই বলে আপনার ওই রিসার্চ কাজটাতে নন কোঅপারেট করছে, সে রাত্রে স্প্রে করে দিচ্ছে, যে কারণে আর স্প্রে এবং নন স্প্রে মেনটেন করা যায়নি। তো যাই হোক, এটা তখনকার, কিন্তু এখন অবস্থা অনেক পরিবর্তন। এখন আইপিএম খুব লার্জ স্কেলে আমাদের স্টেক হোল্ডাররা অ্যাকসেপ্ট করতেছে, প্র্যাকটিস করতেছে। আপনার
লার্নিং বাই ডুইং, আইপিএমটা মূলত আমি যেটুকু বলি সেটা হলো আইপিএমটা হলো কৃষক তার ফসলকে জানা দরকার, সে জানতে চেষ্টা করে কি ফসল করতেছে, সে ফসল কি চায় তার কাছ থেকে, ফসলের জন্য অপটিমাম কি কন্ডিশন মেনটেন করা লাগবে, এই বিষয়গুলো ভালোভাবে জানাই হলো আইপিএম। জানতে পারলে ফসলের চাহিদা অনুযায়ী সে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট করবে, ফসলের চাহিদা অনুযায়ী সেচ ব্যবস্থাপনা করবে, ফসলের চাহিদা অনুযায়ী না ঠিক আছে শহীদ ভাই, আমার মনে হয় যে আমরা আইপিএম এর ওই টেকনিক্যাল জায়গাতে যাচ্ছি না, আমরা আসলে অ্যাপ্রোচের যে জায়গাটায় আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আগে আইপিএম এর যেই ট্রেনটা চালু ছিল আমাদের দেশে, মানে ফার্মার্স ফিল্ড স্কুল আপনারা যেটা করতেন, সেটার যেটা ছিল সেটা খুবই র্যান্ডমলি আপনারা একটা উপজেলা থেকে 75 জন কৃষককে খুঁজে বের করতেন এবং 3টা স্কুল করতেন একটা উপজেলায়। এরকম একটা প্রক্রিয়া ছিল যেখানে একটা মাঠে হয়তো আপনি যে কথাটা বললেন যে 3 লক্ষ ফার্মারের মধ্যে 2 লক্ষ ফার্মারের মধ্যে 75 জনকে ট্রেনিং দিয়ে ছাড়া হতো। এবং যেটা বাবলু ভাই বললো যে আসলে আইপিএম কে ইফেক্টিভ করতে হলে একটা মাঠের সবাইকে, একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের যদি বেশিরভাগ সব মানুষ যদি এটাকে ফলো না করে খুব ইফেক্টিভ হয় না। আমার মনে আছে যে 2001-2 সালের দিকে ডক্টর রামস্বামী আপনাদের আইপিএম প্রোগ্রামটা তখন বোধহয় লিড করতেন, ওনার সাথে একটা এমওইউর মাধ্যমে আমি দাউদকান্দিতে পানকড়ি এলাকায় 3টে স্কুলকে একটা মাঠের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করেছিলাম আমাদের 850 বিঘাতে, এবং এই 1 বছরে কিন্তু আমরা পানকড়িকে বালাইনাশক মুক্ত করেছিলাম শুধুমাত্র এই যে এই ক্লাস্টার স্কুলিং এর মধ্য দিয়ে। আজকে আপনি যে কথাটি বললেন যে 2018 সাল থেকে যেটি শুরু হয়েছে যে আইপিএম ভিলেজ অথবা আইপিএম ইউনিয়নের কথা যেটি বলা হচ্ছে 2023 সাল পর্যন্ত চলবে, সেটি হয়তো ওরকমই একটি অ্যাপ্রোচ। জাস্ট খুব সংক্ষেপে আপনি বলবেন যে আপনার কি মনে হয়, আমি যে কথাগুলো বললাম যে আমাদেরকে যদি এই আলাইনাস মানে আইপিএম বা সেফ এগ্রিকালচার প্র্যাকটিস করতে হয় তাহলে আমাদেরকে কমিউনিটি বেসড অ্যাপ্রোচে যেতে হবে, একটা এলাকার আসলে সেটাকে ফোকাসড হতে যেতে হবে, খুব স্ক্যাটার্ড কিছু মানুষকে ট্রেনিং দিয়ে সেটা ইয়া হবে না। এটা যদি একটু কনফার্ম করেন আপনি। ধন্যবাদ। আসলে আপনার ওই পানকড়ি প্রজেক্টে আমি অনেকবার গেছি, আপনার মনে আছে আপনার সাথে আমরা সেই কাজটাতে, সেই অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগছে। আমি এখন যে কথাটা বলবো, যে কথা আমাদের বাবলু ভাই বললেন, এই অস্ট্রেলিয়ার মতো আমরাও আমাদের এখানে আপনার প্রতি ইউনিয়ন ভিত্তিক আইপিএম ব্লক, মানে সিলেক্টেড এরিয়াতে 100 একরের ব্লক, কোথাও উপজেলায় 500 একরের ব্লক, এবং প্রতি জেলা পর্যায়ে এরকম সুপারভাইজড ব্লক ছিল, মানে এটা কম্প্যাক্ট ব্লক এরিয়াতে আইপিএম করা। একটা 500 একর জমির যতগুলা কৃষক আছে প্রত্যেকের তালিকা করে তাকে এই আইপিএম প্রোগ্রামের অ্যাপ্রোচের আওতায় নিয়ে আসা। তো সেটা আমরা করে দেখছি, কিন্তু তাতে সাস্টেনেবলি আমরা ধরে রাখতে পারিনি, কারণ বেনিফিশিয়ারিজ ইন্টারেস্ট ভেরিয়েবল ছিল। আজকে একজনের কারণ সেখানে ল্যান্ড প্রিপারেশন, প্লান্টিং, ইরিগেশন এগুলো সব যদি একই সময় একই আকারের একই ধরনের ইন্টারেস্টেড গ্রুপ না হয় তাহলে কিন্তু সিমেট্রি রক্ষা করা কঠিন হয়। যে এখন আমাদের যে যদি সেটা আপনার ফলপ্রসূ হইতো তাহলে আপনার সেই 2000 বা তারও আগের থেকে আমাদের এই অ্যাপ্রোচ গুলো চলে আসছে। আইপিএম প্রজেক্ট কিন্তু গভর্নমেন্ট ওই 90 থেকে ধরে অনওয়ার্ড একটা করে আইপিএম প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হয়ে আসতেছে। এটার কিছু অ্যাপ্রোচ এদিক সেদিক হইলেও প্রকল্প কিন্তু একটার পর একটা আসতেছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং সেটা আপনার জিওবির অর্থায়নে হয়েছে, আবার ডোনারদের অর্থায়নে হয়েছে, সরকারি ভাবে হয়েছে, বেসরকারি ভাবে হয়েছে, কিন্তু কোনোটাই খুব সাস্টেনেবল সেইভাবে হয়নি। কিন্তু ধীরে ধীরে আপনার মানুষের পারসেপশন চেঞ্জ হয়েছে। পেস্টিসাইড ব্যবহার থেকে এখন কিন্তু মানুষ আস্তে আস্তে অনেকটাই ফিরে আসতেছে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অনেক ডেভেলপ করছে, এবং টেকনোলজি ব্যবহারে মানুষের স্কিল
বা দক্ষতা অনেক বাড়ছে। এই প্রকল্পগুলা ওইভাবে আমরা একটা প্রকল্পের আউটপুট একবারে আমরা রিভিউ বা বাইর করতে হয়তো বলতে পারবো না, কিন্তু সবগুলা প্রকল্পের আউটপুট থেকে এবং বেসরকারি ভাবে বা আমাদের রিসার্চ ওএফআরডি সহ ব্রি সহ তারাও কিন্তু কাজ করতেছে মাঠে সরাসরি। তো সে সবকিছু মিলাইয়া এখন আমি মনে করি যে এই ক্রপ ম্যানেজমেন্ট সিচুয়েশন অনেক ভালো। পেস্টিসাইড ব্যবহারের ট্রেন্ডও যেভাবে লাগাম ছাড়া বাড়তেছিল তার থেকে এখন অনেকটা স্তীমিত, বাড়ছে না, বরং গ্রাজুয়ালি স্টিডিলি কমছে পেস্টিসাইড কনজাম্পশন। তারপরে থ্যাংক ইউ। আমার মনে হয় যে আপনার কথাতে আমরা যে আশাটি পাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যে নিরাপদ খাদ্যের কথা বলছি সেটা সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আবারও ফিরে আসবো আপনার কাছে, একটু জিয়াউল হক বাবলুর কাছে আবার যাচ্ছি। জিয়াউল হক বাবলু ভাই, আপনি একটা অনেকদিন ধরে একটি কাজের সাথে সম্পৃক্ত, যেটিকে আপনি ল্যান্ড কেয়ার গ্রুপ বা এরকম একটা মুভমেন্ট বোধহয় আপনি করছেন অস্ট্রেলিয়াতে, এবং সেটা খুব সাকসেসফুলি এগোচ্ছে। আমরা যেহেতু শনিবারের আলোচনাটা কমিউনিটি ইনভলভমেন্ট, কমিউনিটি এঙ্গেজমেন্টের কথাটা কি আসলে বেশি গুরুত্ব দেই, ওই জায়গাটি যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আসলে ওইটা কিভাবে কাজ করে বা কি করে। আনমিউট করে নেন বাবলু ভাই, আনমিউট করতে হবে। ধন্যবাদ শাকিল ভাই। ল্যান্ড কেয়ার গ্রুপে আমি কাজ করি না, ক্লিয়ার করছি আপনাকে। এটা কিভাবে কাজ করে সেটা বললে আপনি ভালো করে বুঝবেন। আমি সরকারি কর্মকর্তা। ল্যান্ড কেয়ার গ্রুপ হলো 1986-এ অস্ট্রেলিয়াতে আমাদের এগ্রিকালচার, ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ইনক্লুডিং দ্য ওয়াটার বডিজ, এটাকে মেনটেন করার জন্য তদানীন্তন প্রাইম মিনিস্টার একটা ইনিশিয়েটিভ নিল যে হেই কমিউনিটি, ক্যান ইউ ডু ইট বাই ইউর সেলফ, বিকজ উই আর দ্য পাবলিক সার্ভেন্ট সিটিং ইন ক্যানবেরা, উই ক্যানট লুক আফটার হোল কান্ট্রি, ক্যান ইউ লুক আফটার ইউর কান্ট্রি অ্যাজ এ কমিউনিটি। ওকে, তখন এক একটা লোকাল এরিয়ার সমস্যা এক এক ধরনের, ধরেন এক ধরনের ভেজিটেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ হয়ে গেলে ডিগ্রেডেশন বেড়ে যাবে, কোথাও সেলিনিটি বেড়ে যাচ্ছে, কোথাও ইরোশন বেশি বেড়ে যাচ্ছে। তখন লোকালাইজ বেস কমিউনিটি ইনিশিয়েটিভ দে কল ল্যান্ড কেয়ার গ্রুপ। লোকাল কমিউনিটি উইল সিট ডাউন অ্যান্ড ডিসাইড, তারা চিন্তা করবে যে আমরা আমাদের এই এলাকার পরিবেশ উন্নয়নে বা জলাশয় উন্নয়নে এবং এগ্রিকালচার উৎপাদনশীলতা বাড়াতে এই পরিবেশ মেনটেন করে, যেটা আপনারা ওই ফুড সেফটি বলেন বা পরিবেশ সেফটি বলেন, পরিবেশ বান্ধব কৃষি, এবং এটা কিভাবে আমরা মেনটেন করতে পারি লোকাল কমিউনিটি ডিসাইড করবে। গভর্নমেন্ট একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে ওনাদের সিটিং ফি, মিটিং ফি, লাইক তারা একটা ক্লাব, কমিউনিটি অর্গানাইজেশন, ল্যান্ড কেয়ার গ্রুপ, তারা তাদের ল্যান্ড কেয়ারকে তারা উন্নয়ন করবে, তাদের এলাকার ল্যান্ডস্কেপ, সয়েল, এগ্রিকালচার প্র্যাকটিস অ্যান্ড ওয়াটার বডিজ অ্যান্ড ফিশারিজ, এভরিথিং তারাই ডিসাইড করবে কোন কোন প্র্যাকটিসে গেলে ভালো হবে। তো 86 সাল থেকে এটা বেশ ভালোভাবে কাজ করছে। আমাদের অলরেডি আমরা অনেক এলাকার, অনেক ডিগ্রেডেড এলাকা উন্নয়ন হয়েছে। কোন এলাকার জমি যদি ছিল আপনার $200 পার হেক্টর, আমাদের দাম এখানে একটু চিপ বিকজ বড় কান্ট্রি, $2000 পার হেক্টর জমিগুলা, আমি একজন ভিক্টোরিয়া ফার্মের সাথে কথা বললাম, সে বললো যে ল্যান্ড কেয়ার গ্রুপের মাধ্যমে 20 বছরে বনায়ন চেঞ্জ করে, এগ্রিকালচার প্র্যাকটিসে চেঞ্জ করে, তার একটা মরা এগ্রিকালচার ছিল, মরা ল্যান্ডস্কেপ ছিল, এখন সে $200 পার হেক্টর জমিটা এখন $500 পার হেক্টর হয়ে গেছে। তো এই যে এটার লোকাল অর্থনৈতিক উন্নয়ন আছে, গভর্নমেন্টের এনভায়রনমেন্টাল বেনিফিট আছে, কিন্তু গভর্নমেন্ট কি করছে, কমিউনিটিকে এঙ্গেজ করছে, অনলি লামসাম মানি দিচ্ছে ওদের চা কফি খাওয়ার জন্য, চারাটা কেনার জন্য। যেন আমাদের আরেকটা ইনিশিয়েটিভ ছিল গভর্নমেন্টের 20 মিলিয়ন ট্রি। তো 20 মিলিয়ন ট্রি গভর্নমেন্টের জন্য বনায়ন করা ভেরি টাফ, বাট আমরা যদি ল্যান্ড কেয়ার গ্রুপকে দিই, শুধু চারার পয়সাটা দিলাম, তারা ম্যানেজ করলো, আমাদের লেবার কস্টটা 0। তো এইভাবে আমাদের অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপের বিরাট একটা চেঞ্জ হয়েছে এবং ইট ইজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। এখন আসি যে আমরা কমিউনিটিকে কিভাবে এঙ্গেজ করি। তো প্রথমে তো বললাম স্টার্ট হলো কমিউনিটি নিয়ে, তারপর এটা চলে গেল স্কুলে।
আমরা নিরাপদ খাদ্য নিয়ে অনেক সময় বলি যে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে এডুকেট করবো বা মনোজগতের চেঞ্জে কিভাবে এডুকেট করবো। এই ল্যান্ড কেয়ার গ্রুপ শুরু করলো জুনিয়র ল্যান্ড কেয়ার গ্রুপ, মানে তারা বিভিন্ন মিটিং গুলাতে আসবে, স্কুলে প্রোগ্রাম থাকবে, তারাও শিখবে তাদের ল্যান্ডস্কেপকে তারা কিভাবে মেনটেন করবে। তো আচ্ছা, যেহেতু ৮৬ সাল থেকে অনেক বছর গভর্নমেন্ট ফান্ডিং করছে, আস্তে আস্তে গভর্নমেন্টের ফান্ডিং কমে আসলো, ফিলান্থ্রপিকরা আসলো, লোকাল বড় বড় বিজনেসম্যান আসলো, সবাই কমিউনিটি ফিল করলো যে আমাদের ল্যান্ডস্কেপকে আমাদের মেনটেন করতে হবে, আমাদের কান্ট্রিকে উন্নত করতে হবে। সো 1986 স্টিল ইট ইজ রানিং। আমরা কমনওয়েলথ গভর্নমেন্ট থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে আমরা একটা লামসাম মানি মধ্যে দিই এবং ওই অ্যামাউন্টও কমে যাচ্ছে। এবং প্রতি বছর ওরা রিজিওনাল কনফারেন্স করে, ন্যাশনাল কনফারেন্স করে। যেমন একবার একটা রিজিওনাল কনফারেন্সে আমাকে পাঠানো হলো, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে যাই ওনাদেরকে শুনতে, বলতে না, হাউ দে আর ডুইং, হোয়াট দে নিড। লাইক ফান করে আমার ফার্মাররা বলতেছিল, ও তুমি কি কমনওয়েলথ এগ্রিকালচার স্পাই হিসাবে আসছো, গুড, উই গট এ স্পাই হিয়ার। লাইক ওটা আসলে ওরাই করবে, আমরা পাবলিক সার্ভেন্টরা জাস্ট শুনবো এবং আমরা মেসেজটা নিয়ে আসবো মিনিস্ট্রিতে, আমরা ফার্দার কি করতে পারি, জাস্ট এজ এ অবজারভার, উই ডোন্ট টক দেয়ার। সো আমি মনে করি যে আমাদের যে কোনো এজেন্ডা বেস, আপনারা আসলে ওই দাওয়াত কান্তি মহাদেব অনেকটা এই ধরনের কমিউনিটি বেস মডেল, আর কিন্তু নিরাপদ খাদ্যের ব্যাপারে আমরা যেটা বললাম যে ল্যান্ড কেয়ারে কমিউনিটিকে ইনভেস্টমেন্ট করে যেটা আমরা নিরাপদ এনভায়রনমেন্ট এবং সাস্টেনেবল রেজিলিয়েন্স এনভায়রনমেন্ট তৈরি করলাম, এবং পরবর্তীতে সরকারের পাশাপাশি ফিলান্থ্রপিস্টরা আসলো, স্থানীয় বড় লোকরা আসলো, এভাবে আমরা কমিউনিটির মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন এজেন্ডাকে নিয়ে কাজ করতে পারি। আর যেটা আশা আমার সবচেয়ে ভালো লাগে, যেটা আমরা আমাদের এই বিসেফ এর বিভিন্ন টক শোতে বলি যে মনোজগতের পরিবর্তনে নতুন প্রজন্মকে কিভাবে এঙ্গেজ করা যায়। আমার খুব ভালো লাগছে যে অস্ট্রেলিয়াতে ল্যান্ড কেয়ার গ্রুপে যে তরুণ বাচ্চাদেরকে ইনভলভ করা, তাদেরকে ফিউচার সিটিজেন তৈরি করা, দে উইল বি অ্যাওয়ার অফ দেয়ার এনভায়রনমেন্ট। সো এটাই ছিল আমার আমি জাস্ট একটু জানতে চাচ্ছি যে আপনার যে এই যে কমিউনিটি অ্যাপ্রোচ, যেটা আপনারা ৮৬ সাল থেকে বোধহয় করছেন না বললেন, এবং সাকসেসফুলি এটাই হচ্ছে, এইটা আমাদের কনটেক্সটে, বাংলাদেশ কনটেক্সটে রেপ্লিকেশনের সম্ভাবনা কতটুকু, মানে এই মডেলগুলো কাজ করার? আমার মনে আছে আমি তো ওএফআরডি তে কাজ করলাম ৯০-৯২, তখন আমাদের জয়নাল স্যারও বোধহয় শুরু করছিল কমিউনিটি ফরেস্ট্রি টাইপ কিছু কনসেপ্ট, আমরা আমার মনে আছে যতদূর মনে পড়ে, ভাষা কারণ অনেকদিন আগের কথা, জাস্ট শুরু হয় ভাই। শহীদুল স্যার বলতে পারবেন ভালো, কারণ আমার জীবনে আমি বাংলাদেশকে কৃষি সম্প্রসারণ যেভাবে দেখেছি ওএফআরডি তে কাজ করার সময় এবং ক্যানাডিয়ান সিটাতে ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রামে কাজ করার সময় আমাদের এক্সিকিউটিভ টিম ছিল ডিএই। এটা আমাদের এত বড় একটা পাওয়ার, আমার কাছে মনে হয় এটা একটা ল্যান্ড কেয়ার গ্রুপ, কারণ ব্লক সুপারভাইজার মধ্যে এদের নেটওয়ার্ক এত বড়, আমরা যে কোনো মেসেজ সহজে পাস করতে পারবো, এটা খুব হার্ড ওয়ার্ক করে। তো আমাদের কোনো লোকাল, মনে করেন যে আপনি কোনো একটা অর্ডার বডি ইমপ্রুভ করবেন, যেমন আপনি যে মডেলটা করছেন, আমাদের তো হাওড়া এলাকাতে তো আমরা খুব স্ট্রাগল করি, আমি কিশোরগঞ্জের লোক, কিশোরগঞ্জের ছেলে আমার অরিজিন, তো আমরা দেখি ওখানকার এই জিনিস, ওইখানে কমিউনিটি অ্যাপ্রোচ গুলো খুব ইম্পর্টেন্ট। ল্যান্ড কেয়ার গ্রুপ অস্ট্রেলিয়াতে যদি তাদের ভেজিটেশন এন্ড এনভায়রনমেন্টকে মেনটেন করতে পারে, আমাদের হাওর অঞ্চলে তারা এজ এ কমিউনিটি, তারা তাদের এগ্রিকালচারকে, তাদের ইন্ডাস্ট্রিকে তারা এজ এ কমিউনিটি মেনটেন করতে পারবে। এবং ওই স্যার একটা কথা বলছিল, শহীদুল স্যার, যে ওই যে আইপিএম আমরা মেনটেন করি, ইভেন আমরা যখন কৃষি গবেষণাতে ট্রায়াল করি, রাতে গোপনে গিয়ে ফার্টিলাইজার দিয়ে আসে, এটা আমাদের ইদিকের অনেকের এটা পার্সোনালিটি, ইদিকের উন্নয়ন হয় না। কিন্তু আমরা যদি কমিউনিটি পলিসিং করি, আমার মনে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, গ্রামে যখন ধান হারভেস্ট হইতো, তখন কমিউনিটি চৌকিদার রাখা হইতো যে আজকে তুই রাত জাগবি, আজকে তুই রাত জাগবি। এটা মহল্লাতেও ছিল সিকিউরিটি গার্ড সিস্টেম। তো কমিউনিটি যখন আপনি করবেন, তখন ইচ আদার দেরকে মনিটর করবে, ফুড সেফটিটা ওখান থেকে আসতে পারবেন, বা কমিউনিটি গোলটা ওখান থেকে আসতে পারবেন। থ্যাংক ইউ। আমরা একটু আমাদের দর্শকদের কিছু কমেন্ট আছে, আপনার কাছে একটা প্রশ্ন আছে, অবশ্যই একজন করেছে, সাইফুল আজম বোধহয় করেছে, যে কটনের আইপিএম এর ক্ষেত্রে কোনটি সবচেয়ে কার্যকরী? এক নাম উনি কতগুলো অপশন দিয়েছে, যে বায়োলজিক্যাল কন্ট্রোল, নাকি না রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, অথবা মডার্ন কাল্টিভেশন, অথবা মেকানিক্যাল কন্ট্রোল, অথবা জুডিশিয়াল ইউজ অফ কেমিক্যাল পেস্টিসাইড।
এইগুলো উনি তুলে ধরেছে। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় এটার সাথে আরেকটু অ্যাড করি আমি, কারণ আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে এগুলো হয়তো ফার্স্ট ফেজে খুব বেশি কার্যকরী ছিল, আপনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এখন যেহেতু জিএম কটন নিয়ে কাজ করছেন, এগুলো বোধহয় খুব বেশি রোল প্লে করে না। ঠিক লাগে। বাট আমি আপনার কাছে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে কটন নিয়ে কিন্তু, জিএম কটন নিয়ে কিন্তু ইন্ডিয়াতে একটা ক্রাইসিস দেখা গিয়েছে, যে এটার রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে বিটি কটনের ক্ষেত্রে। হোয়াট অ্যাবাউট দ্য অস্ট্রেলিয়া, তারা কি এই জাতীয় কোনো রেজিস্ট্যান্স ফেস করছে না? আমরা রেজিস্ট্যান্স ম্যানেজমেন্ট আমাদের একটা বড় স্ট্র্যাটেজি এন্ড চ্যালেঞ্জ, আমরা ভেরি সিরিয়াসলি মেনটেন করি, ভেরি সিরিয়াসলি। আমরা রেজিস্ট্যান্স ম্যানেজমেন্ট আমাদের একটা মেইন ফোকাস থাকে, কারণ আমাদের এটা তো ইন্ডাস্ট্রি ফিল করে যদি রেজিস্ট্যান্স ম্যানেজমেন্ট না করি। না, এটা আমরা খুবই কমনওয়েলথ সিএসআইও বলে, কমনওয়েলথ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিসার্চ বডি, দে কন্টিনিউ টু ডু মনিটর দ্য রেজিস্ট্যান্স থিং। এটা আমরা কি টপ প্রায়োরিটি দেই। আর উনি যে প্রসেসগুলো বললে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, ওই সবগুলোই আসতে হবে, বায়োলজিক্যাল কন্ট্রোল থেকে কেমিক্যাল কন্ট্রোলের কথা বললাম, যে সফটওয়্যার কেমিস্ট্রি যাও, সফটওয়্যার কেমিস্ট্রি সেমি টাইপ অফ বায়োলজিক্যাল কন্ট্রোল। সো আজকাল অনেকে কথা বলে না বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, আমরা অস্ট্রেলিয়াতে বলি বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস। আপনারা বোধহয় বলেন একটা কথা শুনি বাংলাদেশে, গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর সামথিং। আমরা এখানে Yeah. প্রচলিত বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এর ভিতরে আমরা সবকিছু নিয়ে আসি আর কি, হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা। আমাদের মোহাম্মদ আলম স্যার উনি কমেন্ট করেছেন যে আসলে বাংলাদেশ সমস্ত ফার্মারকে আইপিএম ট্রেনিং দেওয়া সম্ভব না, বেসিক্যালি কিছু ফার্মারকে ট্রেন করা। আমরা আসলে সব ফার্মারকে ট্রেন করার কথা বলছি না, আমরা যেটা বলছি যে ডেমনস্ট্রেশন গুলো যদি ক্লাস্টার বেসড হয়, যে মানে স্ক্যাটার্ড ফার্মারদেরকে, যেটা এখন হচ্ছে আসলে আইপিএম গ্রামের কথা বলা হচ্ছে অথবা আইপিএম ইউনিয়নের কথা বলা হচ্ছে, আমরা এই অ্যাপ্রোচটার কথাই আসলে বলছি, যে দিস একটা জিওগ্রাফিক্যাল এরিয়াকে, টার্গেটেড এরিয়াকে পুরোপুরি ভাবে ডেমনস্ট্রেশন এরিয়া হিসেবে তৈরি করতে পারলে আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করা যাবে, এবং সেটা আশেপাশে ট্রিকল ডাউন রেপ্লিকেশন হবে। জিয়াউল হক, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আপনি, আমি যতটুকু জানি যে আপনি আপনার কর্মকাল যতক্ষণ আছে, প্রতিদিন যে কাজগুলো করেন, তারপরে যে সময়গুলো পান, আপনি গ্লোবাল এগ্রিকালচারকেও যেমন স্টাডি করেন, বাংলাদেশের এগ্রিকালচারকেও স্টাডি করেন। আমি যে জিনিসটা আপনার কাছে একটু শুনতে চাই সেটি হচ্ছে যে গবেষণার দিক থেকে, কৃষি গবেষণার দিক থেকে বাংলাদেশে যে কৃষি গবেষণার যে অবস্থান, সেই জায়গায় আপনার কোনো মন্তব্য আছে কিনা? এটাকে আসলে আর কোনো নতুন, মানে আমার মনে হয় যে আমি ফিল করি যে আমরা খুব বেসিক রিসার্চের জায়গাতেই থেমে আছি, কিন্তু আরো বেশি মার্কেট ওরিয়েন্টেড রিসার্চ অথবা নিড বেসড রিসার্চের যে জায়গাগুলো, একটু আগে আপনি যেটি একটি উদাহরণ দিয়েছেন যে কমিউনিটি কালেকটিভ রিসার্চের কথা বলেছেন, যেখানে কালেকটিভ রিসার্চ, যেখানে অনেকগুলো স্টেক হোল্ডার সবাই, মানে যারা ফার্মার থেকে শুরু করে সবাইকে ইনভলভ করে যে রিসার্চ গুলোর কথা, এই জায়গাটি যদি একটু আমাদেরকে একটু ইয়ে করেন, আপনার কমেন্ট বলেন, যে আমরা আসলে আমাদের কৃষি গবেষণাকে যদি আর একটু প্রোঅ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদের কোন দিকটাতে নজর দেওয়া দরকার? ওকে, আপনারা, আমি পিছন থেকে আসি। আপনারা যদি বাংলাদেশের উন্নয়নটা দেখেন, বাংলাদেশের উন্নয়নে প্রাইভেট সেক্টরের একটা বিরাট ভূমিকা আছে। ওকে, তবে কৃষির উন্নয়নে কৃষি গবেষণার, ধান গবেষণার বিরাট ভূমিকা আছে, কৃষি সম্প্রসারণের ভূমিকা আছে, কিন্তু ওভারঅল উন্নয়নে প্রাইভেট সেক্টরগুলোর বিরাট ভূমিকা আছে। যেমন আমাদের পোল্ট্রি সেক্টরটা গভর্নমেন্টের কোনো সাপোর্ট ছাড়াই তারা বেরিয়ে আসছিল একটা ভালো পর্যায়ে, আবার যখন ডাউন হয়ে যায় তখন এখন আমরা কিছু সাপোর্ট লাগবে। তো আমি যেটা বলতেছি যে কৃষি গবেষণা, ধান গবেষণা, বিএআরসি, কৃষি ফাউন্ডেশন, ইটস অলরাইট, বাট উই নিড টু গো more, we need to out of the box, like অলরেডি কৃষি শুধুমাত্র কৃষি গবেষণায় রিসার্চ করবে না, ওনাদের, আমি যেটা বলছি, অস্ট্রেলিয়াতে আমি 10 বছর কোঅপারেটিভ রিসার্চে কাজ করেছি বিভিন্ন এজেন্ডা বেজে। জিনিসটা এরকম হতে পারে যে ধরেন যে আপনার আজকে ধরেন যে বায়োফ্লক্স যে হচ্ছে, এটা হঠাৎ করে খুব পপুলার হচ্ছে, কিন্তু এটা রিসার্চ আপনার ধরেন ফিশারিজ কিছু করছে, কিন্তু কিছু কিছু প্রাইভেট সেক্টর অনেকদিন ধরে কাজ করছে। তো আমরা যদি ধরেন বায়োফ্লক্স ফিশারিজ নিয়ে একটা, আমি যেটা বললাম, ইস্যু বেসড রিসার্চ প্রজেক্ট ফর 3 years or 5 years, বিআরসি বা বিআরআই বা এফআরআই কিংবা ফাউন্ডেশন কাজটা শুরু করলো, গভর্নমেন্টের কিছু টাকা নিল, কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু প্রফেসর নিল ফিশারিজের,
আবার ধরেন কমিউনিটি এঙ্গেজমেন্ট থাকতে গেলে সেখানে কমিউনিটি কোনো এক্সপার্ট এলো, কয়েকজন প্রফেসরকে নিল, যেটা আমি অস্ট্রেলিয়ান মডেলটাই বলি, জাস্ট আমি বলি এটা রিপ্লিকেশন সম্ভব। হোয়াট আই হ্যাভ ডান ইন লাইক ফিউচার ফার্মিং সিস্টেম সিআরসিতে, আমরা সয়েল এক্সপার্ট নিয়েছি, আমরা একাডেমিক নিয়েছি, কারণ কিছু কিছু পিএইচডি মাস্টার্স থিসিস চলতে পারে পাশাপাশি। আবার আমরা গভর্নমেন্ট সিএসআইআর সেন্ট্রাল রিসার্চ বডিকে নিয়েছি, বিভিন্ন স্টেটে আমরা কাজ করব, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এগ্রিকালচার সায়েন্টিস্টদের নিয়েছি। আমরা 3 থেকে ইনিশিয়ালি স্টার্ট করি, আমরা 3 বছরের জন্য ইন্ডাস্ট্রি কিছু ফান্ড দেয়, মনে করেন পানের কাছ থেকে কিছু টাকা নেওয়া হলো, আবার বিআরসি কিছু টাকা দিল, আবার বড় ফিলান্থ্রপিকরাও কিছু টাকা দিল। সো রিসার্চটাকে শুধুমাত্র কয়েকটা রিসার্চ বডির সাথে রেখে রাখলে এটা হবে না। আমি যেহেতু একটু আগে বললাম যে বাংলাদেশের মেসিভ উন্নয়নে প্রাইভেট সেক্টর বিরাট ভূমিকা আছে, তো আমরা গবেষণাতে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করতে পারি। যেমন আমরা একটা সহজ এক্সাম্পল দিই, যে দুধ, আপনার চায়নাতে যখন বিশুদ্ধ নিরাপদ দুধের অভাব হলো, তখন অস্ট্রেলিয়ার দুধের জন্য ওরা পাগল হয়ে গেল। আমরা তাড়াতাড়ি কি করলাম, ইন্ডাস্ট্রি বেস ফার্মার ডেয়ারি ফার্মার্স কোঅপারেটিভ, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর মিলে তাড়াতাড়ি মিলটার জন্য 21 দিন ফ্রেশ মিল থাকে, আমাদের এখন থাকে 7 দিন, এটাকে 21 দিন ডেভেলপ করা হলো, যাতে আমরা স্পেশাল কন্টেনারে করে ফ্রেশ মিল্ক চায়নাতে পাঠাতে পারি। তাহলে কি দাঁড়ালো, আমরা অস্ট্রেলিয়াতে $1 লিটার মিল্ক কিনি, চায়নাতে এটা $71 থেকে $73 লিটার কিনে। আমরা একটা হিউজ প্রিমিয়াম ওদের কাছ থেকে নিচ্ছি নিরাপত্তার আসপেক্টে। তো এই যে হঠাৎ করে খুব তাড়াতাড়ি আমরা যে ডেভেলপমেন্টের করছি রিসার্চ, এটা যদি সরকারের একটা ডিপার্টমেন্টের উপর বসে থাকেন, আমাদের সরকারি ডিপার্টমেন্ট খুবই ছোট, আমরা আসলে কোঅর্ডিনেট করি, আমরা ফান্ডিং করি। আর এখানে যেহেতু ফার্মারগুলো বড় লোক, ইন্ডাস্ট্রি ফান্ডে আমরা 50% ডলার টু ডলার বলি। যেমন কটনের যখন আমরা রিসার্চ করছি, কটন কোঅপারেটিভ বডিরা ওরা $1 দিবে, আমরা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট $1 ম্যাচ করব। সো this is the cooperative research concept should be integrated by the industry, by the government, by the academia, by the scientists. So it should be like, আমি বলতেছি আবার privatization, like it should be like this, like এটা আমি আসলে অনেকদিন থেকে ফিল করছি বাংলাদেশে হওয়া উচিত। জনাব সাইফুল আজম খান একটা প্রশ্ন করেছেন, আমি হয়তো পরিষ্কার না, তবু আমি জাস্ট প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, আপনারা যদি রেসপন্স করেন। What is the scope of or right of the farmers or citizen in research? আমার মনে হয় নেক্সট উনি যেটা পরের কমেন্ট করেছেন সেটা বোধহয় অনেকটা পরিষ্কার, যে সিটিজেন সায়েন্টিস্ট বা আমরাকে যেটাকে ফার্মার সায়েন্টিস্ট বলি অনেক সময়, তাদের এই ইনোভেশনের ক্ষেত্রে তাদের রাইটটা কেমন করা হয়, প্রোটেকশনটা দেওয়া হয় আপনাদের ওখানে? মানে যেসব গবেষণা, যে কালেকটিভ গবেষণার ক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টর বা ফার্মার যারা ইনভলভ হয়, এই যে আমাদের প্যাটেন্টিং এর ক্ষেত্রে বলি বা যেসব জায়গায়, সেখানে তাদের রাইটটাকে কিভাবে আপনারা করছেন, একনলেজ করছেন? এটা আসলে ওই এগেইন রাইটস জিনিসগুলো যখন আসে, তখন আপনার পলিসি রেস্ট্রিকশন, রেড টেপ, আমরা সবসময় রাইটকে, যেমন ফার্মাররা ব্রিডিং এর ক্ষেত্রে মিল্কিং কাউ ফার্মার নিজেরাই ব্রিড করে। যেমন জাপানিজ একটা গরুর মাংস যেটা আপনার খুবই এক্সপেন্সিভ, অস্ট্রেলিয়া নিজেরাই ইউগো ও সামথিং, এটা ওরা নিজেরাই ব্রিড করলো, 8 বছর লাগলো, কারণ এটা আপনার নর্মাল বিফ যেখানে $10 কিলো, এটা $200 পর্যন্ত কিলো হয়। অস্ট্রেলিয়ার যে মাইনিং কুইন, সবচেয়ে বড় জিনা রাইনহার্ট, সে হঠাৎ করে দেখলো আরে এটা তো একটা বিরাট ইন্ডাস্ট্রি, উনি হঠাৎ করে সবচেয়ে বড় ফার্মটা কিনে ফেললো, যেটা আমাদের বাংলাদেশের অর্ধেকের সাইজ হবে, এত বড় ফার্ম। উনি গরুটাকে ব্রিড করলো, উনি নিজের নাম দিল, ওইটার আইপি ওনার নিজের, এখন গ্লোবাল বড় বড় রেস্টুরেন্ট গুলা উনি সাপ্লাই দিচ্ছে। উনি ছিল মাইনিং কুইন, এখন আমরা বলি ক্যাটেল কুইন। সো এটা, এবং আমি আপনাদের টক শুনে যেটা দেখতেছি, অনেক অনেক ফার্মার, তারা যেমন কেউ হয়তো মাশরুমে এত সুন্দর স্কিল ডেভেলপ করছে, আমরা অস্ট্রেলিয়াতে হইলে আমাদের রিসার্চে টিমে ওকে রাখি, আমরা ফার্মার্স অপশনই থাকে, ফার্মার্স থাকে, তারপরে ইন্ডাস্ট্রি বডি, মনে করেন কেউ ফার্টিলাইজার কোম্পানির এক্সপার্ট, অনেকদিন ধরে ফার্টিলাইজার কোম্পানিতে কাজ করতেছে, তাকে রাখা হয়, পেস্টিসাইড কোম্পানি, মানে এখানে অলওয়েজ ইন্টিগ্রেশন নিয়ে আমরা কাজ করি। এবং ফার্মার যখন স্কিল, তার লং টার্ম স্কিল থাকে, তাকে তো আমরা মানে অবশ্যই যে ব্যাপারে গুরু, তাকে গুরু মানি, এটা তার স্কিলটা আমরা শেয়ার করি এবং আমরা বেনিফিটেড হই এজ এ হোল। আচ্ছা ভাই, আবার আপনার কাছে আসবো বাবলু ভাই, তখন আপনার কাছ থেকে আমি একটা গল্প শুনবো, যে গল্পটি আপনি আমার সাথে করেছিলেন, যে ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে পুলিশের চাইতে আমাদের আসলে মাস্তানরা খুব ভালো, বা মালিক সমিতি খুব ভালোভাবে মেনটেন করে। এই গল্পটা আপনার কাছ থেকে শুনবো আমরা। ডক্টর শহীদুল ইসলাম,
আপনি অনেকবার দাউদকান্দিতে গিয়েছেন, দাউদকান্দি মডেল সম্পর্কে আপনি পরিচিত। আমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে 5 ইয়ার্স প্ল্যানে দাউদকান্দি মডেলকে বা শিশুকের কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলকে একটা স্ট্র্যাটেজি হিসাবে, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি হিসাবে এটাকে ইনক্লুড করা হয়েছে। তো আমরা যেই জায়গাটাতে আসলে এখনো যে ডায়ালামাতে আছে যে এটাকে এখনো ফিশারিজ ডেভেলপমেন্টের একটা অ্যাপ্রোচ হিসাবে দেখা হয়, কিন্তু আপনি যেহেতু এগ্রিকালচারের মানুষ এবং আপনি সারা বাংলাদেশ সম্পর্কে, এগ্রিকালচার সম্পর্কে আপনার ওয়াকেবহাল অনেক ক্যাপাসিটিতেই, আপনার কাছ থেকে একটু আসলে শুনতে চাই যে এই যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচটি, এটি আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনে বা সেফ ফুড যে আমরা কথা বলছি বা কৃষি উন্নয়নের ক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি এই কথা আসার আগে আমি এই বাবলু ভাইয়ের আপনার প্রশ্নটার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের কৃষি বিপ্লব, এই গোটা বিষয়টা গত 30 বছরের, 72-73-এ বঙ্গবন্ধু এই বিপ্লবটা শুরু করছিলেন যে প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদন করতে হইব, মানুষকে খাওয়াইতে হইব। এটা বলার পরও না খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল। তো যাই হোক, সেই যে এই গত 40 বছরে বাংলাদেশ কৃষিতে যেইটুকু অগ্রগতি হয়েছে সেটা গবেষণা এবং সম্প্রসারণ, শিক্ষা, তিনটাই, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা এবং কৃষি সম্প্রসারণ এবং প্রাইভেট সেক্টরে কৃষি ব্যবসা, এই সামগ্রিক প্রক্রিয়াটা 30 থেকে 40 বছরে আজকের যে লেভেলে আসছে, অস্ট্রেলিয়া সহ আমাদের পাশ্চাত্যের সভ্য দেশগুলা ওই অবস্থাটুকু উত্তরণ করতে 200 থেকে 300 বছর তাদের সময় লাগছে। প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রি আজকের অবস্থানে যাইতে তাদের টোটাল 250-300 বছর সময় লাগছে, কিন্তু এই গ্রাজুয়াল চেঞ্জটা তাদের কাছে ভিজিবল ছিল না। কিন্তু আমাদের এখানে এই গ্রাজুয়াল চেঞ্জটা এত র্যাপিড আসছে যে এটা একজন সাধারণ মানুষের চোখে বাজে, তাক লাগে যে এই সেদিন দেখলাম জমিতে এতটুকু এতটুকু টমেটো হইতো, এখন কি বিশাল ব্যাপার, পটেটোর ব্যাপার, রাইসের ব্যাপার। তো এটা আমাদের দেশে মিরাকুলাসলি প্রগ্রেসটা হয়েছে, এটাকে সবাই আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটার পিছনে যারাই কাজ করছে এটার পিছনে, সেটা হলো আপনার বিজ্ঞানী, এডুকেশন, প্রাইভেট সেক্টর এবং সম্প্রসারণ, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি সবাইকে মানে কৃতজ্ঞতা জানাই এই অবদানটুকুর জন্য। না হলে সারা বিশ্বের বুকে বাংলাদেশ আজকে যে মাথা উঁচু করে দাঁড়াইতে চেষ্টা করতেছে, দাঁড়াইতে শিখছে বলা যায়, সেটার একমাত্র নেপথ্যে এটাই হলো কারণ যে কৃষিতে আমরা ঘুরে দাঁড়াইতে পারছি এবং সেই কারণে আমরা এখন ঘুরে দাঁড়ানোর অবস্থা চলে আসছে। আপনি শুরু করার আগে জাস্ট আই লাইক টু ওয়েলকাম আওয়ার মানে অনারেবল চেয়ারপারসন অফ বিসেফ, ডক্টর জয়নুল আবেদিন স্যার। উনি কানাডা থেকে মাত্র সম্পৃক্ত হয়েছেন। ওনার ওইখানে আসলে এখন খুবই সকালবেলা, যার জন্য হয়তো ঘুম থেকে মানে উঠে হয়তো আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। স্যার আসসালামু আলাইকুম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে আসবো, একটু ডক্টর শহীদুল ইসলাম স্যারের কথা শুনবো আমরা। কিন্তু এইটা একটু আপনি অ্যাড্রেস করেন, যেটা আপনি বলছেন যে ওরা 300 বছর, পাশ্চাত্য যে সমাজ 300 বছরে যে ডেভেলপমেন্ট করেছে আমরা 30 বছরে করেছি, ওরা কিন্তু 300 বছরে এখনো খাদ্য অ্যাডাল্টারেশনটা শিখতে পারেনি। আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি শিখছি। আমাদের এই যে অনিরাপদ খাদ্যকে কিভাবে অনিরাপদ করতে হয়, এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শিখছি। এটাকে কিন্তু ওরা এখনো 300 বছরও শিখে নাই। বলেন একটু। আচ্ছা, না, থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে আপনার দাউদকান্দি পানকোড়ের আপনার যে অ্যাপ্রোচ, সেখানে যেভাবে আপনি সিঙ্গেল এজেন্ডার আওতায় বিশাল জনগোষ্ঠীকে আপনি সম্পৃক্ত করছিলেন, তাদের তখন পারপাস ছিল মূলত মৎস্য আহরণের অগ্রাধিকারটা ছিল তাদের, এবং মৎস্য আহরণ কেন্দ্রিক তাদেরকে সমবায় অ্যাপ্রোচটা। এখন যখন আপনি মৎস্যর বাহিরেও
আপনার এই ক্রপস প্রোডাকশন এবং সেটা ডিস্ট্রিবিউশন বা বেনিফিট ডিস্ট্রিবিউশনের আওতায় আনবেন, সেখানে এই সবাইকে সম্মিলিতভাবে প্রোডাকশনে তো যাওয়া যাবে না। মৎস্যটা সম্মিলিত একটা প্রোডাকশন, হারভেস্টের পরে পোর্শন ডিস্ট্রিবিউশনের জায়গায় শুধু স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট সেফগার্ডের জন্য নীতি নির্ধারণের ব্যাপার ছিল। আর এখানে যখন কৃষিতে সামগ্রিকভাবে একটা এলাকাতে, জিওগ্রাফিক্যাল এলাকাতে আপনার অসংখ্য রকমের ডাইভার্সিফাইড ক্রপিং হয় আমাদের দেশে, এবং কমন ক্রপিং এর আওতায় সব জমির মালিকদেরকে আনাও খুব ডিফিকাল্ট। আমাদের দেশে একমাত্র ওই বড় বড় স্কিমের আওতায় আনা যায়, সেখানেও ভ্যারাইটি নিয়ন্ত্রণ করা যায় না। ট্রান্সপ্লান্টিং টাইম, পানি বিতরণের কারণে একটা সিকোয়েন্সিয়ালি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রপ লাগানো অভ্যস্ততা ফিরে আসছে, কিন্তু বাকি ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলা এখনো সিমিলারাইজ করা যায় নাই। তো এখন এটা হলো সিঙ্গেল ক্রপ। আর যখন আপনার এই ডাইভার্সিফাইড ক্রপিং থাকে, তো সেখানে এক একজনের লাইকিংস এক এক রকম, তাদের ম্যানেজমেন্ট এবিলিটি এক এক রকম, ম্যানেজমেন্ট স্কিলনেসের ভেরিয়েশন প্রচুর থাকে। তো সেসব কারণে আপনার তাদেরকে একটা কমন নীতিমালার মধ্যে নিয়ে আসা, প্রোডাকশন এবং বেনিফিট শেয়ারিং এবং প্রোডাকশনে ইনভেস্টমেন্ট শেয়ারিং, তো সেটা খুব ছোট ছোট গ্রুপে সম্ভব। ছোট ছোট, যেটা বাবলু ভাই যেটা বললেন যে স্টেক হোল্ডার নাম্বার হলো 15টা লার্জ স্কেল ফ্যামিলি বা ছোট মাঝারি মিলে। আমাদের কিন্তু ওনার যেইটুকুতে 15টা ফ্যামিলি, আমার এখানে ওইটুকুতে 500টা ফ্যামিলি ইনভলভ হবে কমপক্ষে। তো এই 500টা ফ্যামিলির যে লোকজনের যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, পারসেপশন লেভেল এবং উইলিংনেস, কমিটমেন্ট, এগুলা হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। তারপরও আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় কিছুটা বিক্ষিপ্ত সফলভাবে করছেন। এখন এই যে ডিএ এর যেই নতুন আইপিএম প্রজেক্ট যেটা এখন বাস্তবায়নের দিন, সেখানেও আপনার এই সেফ ফুড কনসেপ্ট নিয়ে 2টা গ্রামকে, প্রত্যেক উপজেলায় 2টা করে গ্রামকে এই আপনার নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থার মানে কি বলে ডেমনস্ট্রেট করার চেষ্টা হচ্ছে। তো আমি আসলে এই ইস্যু নিয়ে ইদানিং কালে মাঠে যাইনি। আমি মাঠ পর্যায়ে এটা বাস্তবায়নটা কতটা মানে কোনো সংকট পাচ্ছে কিনা অথবা খুব সহজে হচ্ছে কিনা, এটার অভিজ্ঞতা আমার এখনো নেওয়ার সুযোগ হয়নি। তো আমার ইচ্ছা আছে আপনার সাথে কথা বলার পরে নেক্সট ফিল্ডে গেলে এটা আমি চেষ্টা করব খোঁজ নিতে। আমিও খুব উৎসাহী এই বিষয়টা জানার জন্য। জয়নাল আবদিন স্যারের সাথে আরো মানে স্যারের ইয়াং বয়সে কাজ দেখছিলাম মাঠে, যখন উনি কাজ করেন এই ওএফআরডির, তখন ঈশ্বরদী গেছিলাম ওনার কাজ দেখতে। তো মাঠে বসে বসে ওনার সাথে কথা বলছি জমিতে, উনি চা খাওয়াইছে মাঠে। তো ওই যে মাঠ পাগল মানুষ কিন্তু থাকতে হয়। নতুন কিছু আপনার সফল কাম করতে গেলে ওই ধরনের মাঠ পাগল লোক না হইলে, ডেডিকেটেড, আমাদের আইপিএম অনেকটাই, আমি বলবো, আমি জয়নাল স্যার ছিলেন না, আমি যখন বলছি যে বাংলাদেশে আইপিএম রিসার্চকে বাইপাস করে সরাসরি এক্সটেনশনরা নিয়ে আসছিল, এবং সেটা সম্ভব হয়েছিল, একটা পাগল পাইছিলাম আমরা ডক্টর রামাস্বামীকে। ডক্টর রামাস্বামী কিন্তু একটা পাগল ছিল এই বিশেষত আইপিএম টেকনোলজি। সেও বেসিক্যালি আইপিএম এর লোক ছিল না, সে ওই বায়ার কোম্পানির ইয়ে ছিল, প্যাথোলজিস্ট ছিল, কিন্তু তার মাথায় এই পোকা ঢোকার পরে এই সে বাংলাদেশে আইসা এই আইপিএম এর পাগল হয়ে গেছিল।
এবং তার পাগলামিতে আমরা কয়েকজন মানে খুব নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারছিলাম বলে আমি মনে করি যে কারণ ওই যেটা বললাম যে 88 এর পর থেকে ধরে এই অল্প 30-32 বছরে বাংলাদেশে আইপিএম এখন একটা সফলতার নাম। আইপিএম এখন আপনার এই যে পেস্টিসাইড রিডিউসড ইউজ অফ পেস্টিসাইড, এটা মানুষের আইপিএম কনসেপ্ট ওন করতেছে, লালন করতেছে, বুঝের মধ্যে নিচ্ছে, সেই জন্যই হচ্ছে। আমাদের এখন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনকে মানুষ বুঝতে শিখছে আইপিএম এই ওয়াজ নসিহত থেকে। তো এটা আমার মনে হয় আমাদের খুব শুভ সূচনা। যদি আমরা ক্যালেন্ডার ইয়ারের হিসাব দেখি তাহলে আমি অবশ্যই বলবো যে এই 30 বছরে বাংলাদেশে যেটুকু আইপিএম বিস্তার লাভ করছে এবং মানুষের মাঝে যেটুকু সচেতনতা গ্রো করছে, বাজারে এখন মানুষ আপনার ওই অর্গানিক ভেজিটেবলস খোঁজে। এটা তো একটা বাংলাদেশের মতো দেশে, এত জনবহুল দেশে, এত ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন সেক্টর ক্ষেত্র থেকে আনার পরও আপনার নীরবে যায় জিজ্ঞাসা করে ক্রেতারা, খেয়াল করলে যে এটাতে কীটনাশক দিছিলেন কিনা, দিলে কয়বার দিচ্ছেন, লাস্ট কবে দিচ্ছেন, এখন খাওয়া নিরাপদ কিনা, এগুলা তো এই আইপিএম এর বদৌলতে। সেইভাবেই অ্যাপ্রোচ হয়তো আমরা ওভারনাইট আশা করলে কোনো কিছু এই ন্যাচারাল ডিসিমিনেশন সম্ভব না। আমার মনে হয় যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের এই যে নিরাপদ আন্দোলন বা মানে কীটনাশকের ব্যবহার কমার ক্ষেত্রে যে প্রাইভেট সেক্টর, ইস্পাহানি বা অন্য যারা আছেন, তারা যে নতুন নতুন বায়োপেস্টিসাইড গুলো তৈরি করেছেন, ফ্রামন ট্রাপের মতো বা অন্য যেগুলো আছে, তাদের একটা বিশাল ভূমিকা আছে। আমাদের দেশে রিসেন্টলি আসলে অনেকগুলো ভেজিটেবল বা অনেকগুলো ক্রপের জন্য এই পেস্ট ম্যানেজমেন্ট, বায়োপেস্ট ম্যানেজমেন্টের আমাদের উপায়গুলো হাতের কাছে চলে এসছে এখন, যেটা আমাদের একসময় অ্যাবসেন্ট ছিল। আমরা হয়তো গুটি কয়েক টেকনোলজি নিয়ে আইপিএম এর কথা বলতাম একসময়, কিন্তু এখন অনেক বেশি ইফেক্টিভ মেজার্স গুলো আমাদের হাতে আছে। জাস্ট শহীদ ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা কিন্তু ডক্টর জয়নুল আবেদিনের নেতৃত্বেই একসময় ক্লাইমেট চেঞ্জের একটি প্রকল্পে ফার্মারদের নিয়ে কাজ করেছিলাম উপকূলে, এবং সফলভাবেই করেছিলাম। আর এখন বর্তমানে আমরা বার্ডের সাথে মিলে লাকসামের কয়েকটি জায়গাতে যে কাজটি করছি, সেখানেও কিন্তু আমাদের প্রায় এই যে একটি প্লাবন ভূমির মধ্যে যত ফার্মার আছে তাদেরকে সম্পৃক্ত করে এগ্রিকালচার মেকানাইজেশনের কাজগুলো কিন্তু আমরা এই কমিউনিটি অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটি শুধুমাত্র ক্রপ, একই রকমের ক্রপ তৈরি করতে হবে নট নেসেসারি, বাট এটা টোটাল মার্কেটিং বা মার্কেট ট্রান্সফরমেশনের জায়গা থেকেও এটা হতে পারে। বাট এনিওয়ে, থ্যাংক ইউ আপনার ইয়েগুলো কমেন্টের জন্য। জিয়া ভাই, আমি আপনার কাছ থেকে একটু শুনে আমরা আমাদের সভাপতির কাছে যাব, কারণ আমরা অলরেডি 1 ঘন্টা 12 মিনিট আলোচনা করছি। আপনার ওই গল্পটি যদি বলেন যে কমিউনিটি অ্যাপ্রোচটা কেন গুরুত্বপূর্ণ, ট্রাফিকের যে গল্পটি আপনাকে বলতেছিলেন, এটাকে যদি একটু ব্যাখ্যা করেন। এটা আমাদের দেশের জন্য কমিউনিটি অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট কেন আমি বলি, আমাদের পুলিশ ছিল অনেক আগে থেকে, দারোগা ছিল, তারপরে আমরা র্যাব আনলাম, পুলিশের উপর র্যাব। আমাদের দেশে আইন শৃঙ্খলা ছিল, আইন আদালত ছিল, আমাদের কেন দুর্নীতি দমন কমিশন বানাইতে হয়? তার মানে দুর্নীতি দমন কমিশন ব্যুরো, তার দুর্নীতি দেখার জন্য আবার দুর্নীতি দমন কমিশন ব্যুরো, এই ব্যুরো করে কাজ শেষ হবে না। এখন আমি যে গল্পটা আপনাকে বলতে চাই সেটা হলো যে কমিউনিটি অ্যাপ্রোচ কিভাবে সেলফ কন্ট্রোল করতে পারে। আমি যখন ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহ থেকে যখন ঢাকা যাই, জয়দেবপুর চৌরাস্তার মোড়ে সুন্দর সুন্দর পুলিশ সুন্দর সুন্দর ড্রেস পরে দাঁড়ায় থাকে, কোমরে রিভলভার থাকে, ওরা বাঁশি ফু দেয় মাঝে মাঝে, কিন্তু আপনি খেয়াল করবেন লুঙ্গি পরা 2-3টা ছেলে এই একটা ছোট লাঠি টুকরা নিয়ে বাসে বাড়ি দিচ্ছে, ওই বাড়া ওই তাতে যায়, তখন বাসটা মুভ করে। তো কারণ মালিক সমিতির পক্ষ থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয় এবং ওদের পুলিশিংটা পুলিশকে কেয়ার করে না বাস ড্রাইভার এবং হেল্পার। ওরা যখন আসে বাসের মধ্যে বাড়ি দেয় তখন বাস ছেড়ে দেয়, কারণ জানে যে এখানে একটা মালিক সমিতির সাথে সমস্যা হবে। এটাকে মানে সেলফ রেগুলেশন, এটা আমাদের দেশে খুব এফেক্টিভ। তো এখন একইভাবে আমরা যদি, যেমন ধরুন আমাদের
নিরাপদ সড়ক আন্দোলন, বাচ্চারা নেমে এসেছিল, ট্রাফিক সার্জনকে বলতেছে তোমার মাথায় হ্যান্ডমেল কোথায়? আচ্ছা, আবার আমি বললাম একটু আগে যে আমাদের ল্যান্ড ক্লিয়ার গ্রুপের 86 থেকে আমাদের এটা টোটালি সাকসেসফুল হওয়ার পরে আমরা এনগেজ করলাম, স্কুলে প্রোগ্রাম দিলাম, জুনিয়র ল্যান্ড ক্লিয়ার গ্রুপ করলাম। তার মানে ফিউচার জেনারেশন আমরা তৈরি করতেছি তাদের ল্যান্ডস্কেপ ম্যানেজ করার জন্য। তো আপনি এখন আইপিএমটা মেনটেন হচ্ছে কিনা, নিরাপদ খাদ্য মেনটেন হচ্ছে কিনা, শহীদুল ইসলাম স্যার যেটা বললো, আমরা যখন ট্রায়াল করবো রাতে গোপনে গিয়ে পেস্টিসাইড বা এক্সট্রা ফার্টিলাইজার দিয়ে আসলো কিনা, আমরা যদি কমিউনিটি অ্যাপ্রোচ এবং কমিউনিটি পুলিশিংটা করি, কারণ আপনি যদি আমি একটা আপনাদের পুলিশিং না বলে যদি কমিউনিটি মনিটরিং বলি শব্দটা বোধহয় পুলিশিং দুষ্টামি করে বললাম, কমিউনিটি মনিটরিং বা পুলিশিংটাও আনতে পারেন ব্র্যাকেটে, কারণ ওটা আমরা অস্ট্রেলিয়াতে বলি সেলফ কন্ট্রোল, যে আপনার কটনে আপনার কথা ছিল এই কেমিক্যাল দিবেন, আপনি অন্য কেমিক্যাল দিলেন, নেইবার তাকে বলে দিবে। তারপর আপনার যে কেমিক্যাল স্প্রে করার পরে যে পানিটা, ইরিগেশনের পানিটা আপনি নদীতে দিতে পারবেন না, আপনার নিজস্ব জলাশয়ে রাখবেন, এটাকে আপনার আবার পিউরিফাইড করে ন্যাচারাল নদীতে দিতে হবে, তা নাহলে রেখে দিতে হবে। এটা ওদের যে ল্যান্ড ক্লিয়ার গ্রুপ বললাম, ওরা ওইগুলো মনিটর করে, মানে ওয়াচ করে। তো এটাকে আমরা সেলফ রেগুলেশন বলি, যে তোমরা যদি আইপিএম মেনটেন না করো আমরা কটন স্টপ করে দিব, তখন তারা এটা করে। তো আমরা যদি আমাদের মোটিভেশন আসতে হবে প্রফিটেবিলিটি থেকে। আমরা মনে করেন যে যশোরের অমুক একটা এলাকায় আমরা বেগুন করব, সুন্দর একটা বেগুন করব, যেটা আমরা ইউরোপে আমেরিকায় দিব, এবং এটাকে আমরা অর্গানিক করব, অর্গানিক দামটা এখানে 3 গুণ হয়ে যায়। আপনি যখন আমরা মাশরুমটা কিনি $10 কিলো, অর্গানিক মাশরুম $20 কিলো। অর্গানিকটা মেনটেন করবেন কিভাবে, নিরাপদ খাদ্য মেনটেন করবেন কিভাবে, তখন যদি কমিউনিটি মনিটরিংটা হয়, দেন ইট ওয়ার্কস এন্ড মোটিভেশন। সো থ্যাংক ইউ। আমার কাছে এই জায়গায় অনেকগুলো কমেন্ট আছে, আর সাইফুল আজম অনেক কমেন্ট করেছে, বিশেষ করে অনেক বেশি কমেন্ট হয়েছে ডক্টর শহীদুল ইসলামকে অ্যাপ্রিসিয়েট করে, যে তার নেতৃত্বে, তার ইনভলভমেন্টে বাংলাদেশের এগ্রিকালচারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমি ওগুলো সব পড়ে শোনাচ্ছি না, কিন্তু আপনাকে জাস্ট ইনফর্ম করতেছি যে অনেকেই কমেন্ট করেছে আপনার এই ইনভলভমেন্টের বিষয়গুলোকে নিয়ে, রিকগনাইজ করেছে আপনাকে। একটা বিষয় হচ্ছে যে আমি জাস্ট একটা সূত্র ধরে কথা বলছি সাইফুল আজমের, যে বাংলাদেশে প্রায় 20,000 আইপিএম ক্লাব আছে বা আইসিএম ক্লাব আছে বা আইএফএমসি ক্লাব রয়েছে। যদি 20,000 ক্লাব থাকে, আমি যদি 25 জন করে যদি সদস্য চিন্তা করি, তাহলে প্রায় 5 লক্ষ আমাদের ফার্মার কিন্তু ট্রেন্ড। আমরা কিন্তু এটার কোনো ইম্প্যাক্ট কিন্তু আমরা বাজারে দেখি না। আমার মনে হয় যে যেটা গুরুত্বপূর্ণ এখন, ওনারও প্রশ্ন যে তাইলে এটাকে জোরালো করা দরকার এবং কার্যকরী হচ্ছে না কেন, এই প্রশ্নটি বোধহয় আরো বেশি জোরালো ভাবে করা দরকার, যে ডিসকানেক্টটা কোথায়, যে প্রোগ্রাম হচ্ছে এত বছর ধরে হচ্ছে, তারপরে এই ইম্প্যাক্ট গুলো আমরা আসলে দেখছি না কেন, আমাদেরকে কেন নতুন করে অনেক বেশি কন্ট্রোলের কথা বলতে হচ্ছে, মনিটরিং এর কথা বলতে হচ্ছে। বাট আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উই আর প্রোগ্রেসিং অ্যাকচুয়ালি। এনিওয়ে, আমাদের সব আলোচনায় কিন্তু আমাদের সভাপতি মহোদয় শুনেছেন, উনি হয়তো উনি আসছেন অন ক্যামেরা, দেরিতে ঢুকলে প্রথম থেকে আমাদের আলোচনা শুনতেছিলেন। আমরা স্যারের কাছে শুনতে চাইবো যে স্যার আপনার মন্তব্য আজকের আলোচনার প্রেক্ষাপটে, যে আমরা যে কথাগুলো বললাম, যে আমাদের আইপিএম অনেক পজিটিভলি এগোচ্ছে, বাংলাদেশের সেফ ফুড সেফটি ইস্যুতে মানুষের কনসাসনেস অনেক বেড়েছে। আমরা জিয়াউল হক বাবলু ভাইয়ের কাছ থেকে শুনলাম যে কমিউনিটি অ্যাপ্রোচ গুলোকে কিভাবে আসলে অনেক বেশি, আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি আপনার মন্তব্য করেন যদি। এখন শোনা যাচ্ছে আমাকে? থ্যাংক ইউ মোর্শেদ। এবং আমি আসলে ঢুকেছি, আসলে ঢুকতামই না, আমার শরীরটা আজকে খুব ভালো যাচ্ছে না, এই জন্য হয়তো শুনছিলাম কানে লাগাইয়া বাইরে থেকে। তো আমি আসছি শুধু শহীদকে আর বাবলুকে, দুইজনকে শুভেচ্ছা জানানোর জন্য সামনাসামনি আর কি। যদিও ওখান থেকে শুভেচ্ছা জানাইছিলাম, কিন্তু সামনে অনেকদিন পরে দুজনকেই দেখলাম। শহীদকে তো বহুদিন পরে দেখলাম, ও প্রায় আমার মতোই শ্বেত শুভ্র হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইয়াং, আমার চাইতে অনেক ইয়াং সে। তো যাই হোক, যে কথাটা মানে আসলে মূল আজকের আলোচনা, দুইজনই কিন্তু আবার লায়ন্স না, একজন রোটারি আর একজন লায়ন্স, সরি। ও, সে তো লায়নের ডিস্ট্রিক্ট গভর্নর ছিল। হ্যাঁ, এবং এমজিএফ মেলভিন জন ফেলো সে। ওটা কি এমজিএফ টা কি জিনিস? মেলভিন জন ফেলো,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও যেরকম পল হ্যারিস ফেলো আছি রোটারিতে, প্লাস আমি মেজর ডোনারও ওখানে। তো এটা যাই হোক আর কি, আই এম প্রাউড অফ হিম যে তার লিডারশিপটা, সে ডিস্ট্রিক্ট গভর্নর হওয়াটা একেবারে চারটিখানি কথা না লায়ন্সের মতো প্রতিষ্ঠানে। তো যাই হোক, যে কথাটা আসছিলাম যে কমিউনিটি আপনারা আলাপ করছেন, আমরা আগেও আলাপ করেছি, এবং বাবলু যে কথাটা বলেছে যে মানে যখন আমরা সবাই মিলে একসঙ্গে যদি কাজ করতে যাই তখন নিয়ন্ত্রণটা খুব ভালো থাকে, আসলে একজন আরেকজনের উপরে থাকে। আপনাদের মনে থাকবে যে আমরা যখন বিসেপ ফাউন্ডেশন তৈরি করেছিলাম তখনও এই নিরাপদ খাবারের সার্টিফিকেশনটা কিভাবে হবে, দেশের কোনো ব্যবস্থা নাই, তখনই আমাদের মমিন, ডক্টর আব্দুল মমিন এই কনসেপ্টটা তখনই তুলে ধরছিল, কিন্তু আমরা ওইটাকে আর বেশি হয়তো আগাইতে পারি নাই আমাদের কর্মসূচিতে, কিন্তু দ্যাট ওয়াজ দি গুড আইডিয়া। যে আমি আবারও মনেই করি যে আমাদের সমন্বিত উদ্যোগ এবং যে কমিউনিটি এন্টারপ্রাইজ, যে কমিউনিটি বেসড উদ্যোগ, সমাজের সবাইকে নিয়ে একসঙ্গে সবাইকে নিয়ে উন্নয়নের জন্য কাজ করার ভিতরে এটার চাইতে বিকল্প কিছু নাই। এবং একসময় হতো আমাদের দেশে, আমি দেখছি যখন এই অর্থনৈতিক উন্নয়ন এতটা ছিল না, তখন গ্রামের মানুষের ভিতরে অনেক এই ধরনের মানে আলাপ আলোচনার ভিতরে সামাজিক সিদ্ধান্ত গুলো হতো, কোন জমিতে কি ফসল লাগাবে লাগাবে এগুলো হতো, কিন্তু এখন আস্তে আস্তে এগুলো চলে যাচ্ছে, কারণ প্রত্যেকেই মনে করছে অর্থনৈতিক ভাবে এটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাগুলো আমাদের থেকেই যাচ্ছে। শহীদের যে আইপিএম এর কথা বলছে, ওখানেও কমিউনিটি বেসড একটা লার্নিং সেশন, ওখানে একজন আরেকজন থেকে শিখতেছে, সেটারও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আইপিএম হোক বা যে কোনো জায়গায় হোক না কেন। আমার কথা হলো যে একসাথে মিলেমিশে কাজ করার একটা বিকল্প নাই। আমি মনেই করি যে ছোট, এবং সেখানে ছোট বড় সবাই, শুধু যে ওই যে ইন্টারেস্ট গ্রুপ বা ইত্যাদি শুধু এইটাই থাকতে হবে না, ইন্টারেস্ট থাকতে হবে সবার অর্থনৈতিক উন্নয়ন, এই জায়গাতে সবাইকে একত্রিত করা, গ্রাম ভিত্তিক একটু বা এলাকা ভিত্তিক একটা সবাইকে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। আমি মনেই করি যে বিসেপ ফাউন্ডেশন এবং সাথে শিশু, বিশেষ করে শিশুকের যে উদ্যোগটা আছে, তাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো খুবই প্রণিধানযোগ্য, এবং আমরা আশা করছি যে এটা দ্রুত সেটা আমরা এটাকে মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমাদের নীতি নির্ধারকরাও অলরেডি ইতিমধ্যে পজিটিভ হিসেবে কাজ করছেন, তাদের মনের মধ্যে পজিটিভলি তাদের চিন্তা আছে, এবং এটা এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও এটা ঢুকেছে। আশা করতেছি যে আমরা সরকার এবং জনগণ সবাই মিলে এটা করতে পারবো। শুধু একটাই জায়গা আপনার প্রতি শাকিউল মিল্লাত মোর্শেদ, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার প্রতি আমার উপদেশ যে সরকারি ভাবে আপনার আইডিয়াটা নিলেও যখন ইমপ্লিমেন্টেশনে যাবে তখন আর একটা বিএনডিবি তৈরি হবে, একটা ব্যর্থ প্রতিষ্ঠানে তৈরি হবে, এই কনসেপ্টের যে ক্রিমটা সেইটা হারায় যাবে। আক্তার হামিদ খানের যে কনসেপ্টটাও হারায় গেছে বিআরডিবি করে, আপনার এটাও হারায় যাবে। ফলে আপনার সাধু সাবধান, এইটা আসলে যতদূর সম্ভব এটা মানে গাইড করতে হবে ভালো করে। আমি আমার তরফ থেকে আর বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে বাবলু এবং শহীদ দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আর শহীদের কাছে একটা প্রস্তাব, সেটা হলো আমরা যদি নিরাপদ খাদ্যের কনসেপ্টটা এবং এই যে কমিউনিটি অ্যাপ্রোচের কনসেপ্টটা যদি সাধারণ জনের কাছে পৌঁছাতে চাই, আমাদের যে ক্লাবগুলো আছে, যে সেটা রোটারি ক্লাবই হোক আর লায়ন্স ক্লাবগুলাই হোক, আমরা কিন্তু এই সমস্ত মানে ক্লাবগুলো অনেকটা সাহায্য করতে পারি। কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া, কৃষকদেরকে অর্গানাইজ করা, ছোট ছোট এন্টারপ্রেনিউর তৈরি করা, এই সমস্ত জায়গাতে আমরা যেহেতু কাজ করি, আমরা সেগুলাতেই নিরাপদ খাদ্যের জন্য সেটা করতে পারি কিন্তু। এবং মানুষের মনোজগতের পরিবর্তন আনা, একটা বিপ্লব, যে আমরা বলছি মানুষের সর্বস্তরের মানুষের ভিতরে নিরাপদ খাদ্য সম্বন্ধে একটা পরিবর্তন আনতে হবে, যাতে কেউ ভেজাল না দেয়, কেউ মানে খাদ্যটাকে অনিরাপদ করে না ফেলে। এটার জন্য আমার মনে হয় যে লায়ন্স ক্লাবের সহযোগিতা আমরা আশা করবো। আমরা একদিন এটা নিয়ে আলোচনা করতেই পারি, হোয়াট লায়ন্স ক্লাব ক্যান ডু এটার ব্যাপারে। যদি একটা এই আলোচনার ভিতরে লায়ন্স ক্লাবের সদস্যদের নিয়ে আমাদের এই ধরনের একটা মিটিং এ আসতে পারে, আমরা সেখানে আমরা আলোচনা করতে পারবো। আমি আরেকবার মিল্লাত এবং শহীদ এবং বাবলু, স্যার ধন্যবাদ।
জিয়াউল হক বাবলু, আপনার কাছে শেষ আপনার কাছ থেকে যেটা শুনতে চাইবো সেটি হচ্ছে আপনি একটা প্রস্তাব করেছিলেন যে কোন একটা কালেকটিভ প্রোগ্রামে বা এক্সপোজার ভিজিটে বি সেফ আর বাংলাদেশ থেকে কিছু মানুষ যেতে পারে, একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা আপনি বলছিলেন, সেটা যদি আমাদেরকে ফাইনালি একটু যদি বলেন। আচ্ছা, আমি বলছিলাম আমি যেহেতু 10 ইয়ার্স কোঅপারেটিভ রিসার্চে কাজ করেছি ফিল্ড লেভেলে, ওখানে দেখেছি যে আমাদের নফিল স্কলারশিপ একটা প্রোগ্রাম আছে। অস্ট্রেলিয়া থেকে 10 ফার্মার যাবে ইউকে ইউকে থেকে আসবে 10। তো এটা বিভিন্ন দেশের সাথে আছে, বাংলাদেশের সাথে নাই। তো একটা হতে পারে আমাদের ফার্মারদের ইংরেজি ভালো না, কিন্তু আমার কাছে মনে হয় যে ইংরেজি ভালো না, ডিএই থেকে রিপ্রেজেন্টেটিভ আমাদের ব্লক সুপারভাইজার বা ডিএই থানা এগ্রিকালচার অফিসার সিলেক্ট করলো বা থানা এগ্রিকালচার অফিসার বা এসএমওর সাথে আসলো, আমাদের একটা টিকিট বেশি লাগবে। বাট আমরা তো শহীদুল আলম স্যার বলছিল সুন্দর করে যে আমরা 30 বছরে অনেক এগিয়েছি, মানে আমরা খুব প্রোঅ্যাক্টিভ। আর আমি ওটাকে আবার অন্যভাবে কালার দিছি যে আমরা এগ্রিকালচার প্রোঅ্যাক্টিভ, এভরিথিং এ আমরা প্রাইভেট সেক্টর প্রোঅ্যাক্টিভ, যার জন্য আমাদের উন্নয়নটা হয়েছে। তো এখন এই যে নফিল স্কলারশিপের ব্যাপারটা, এটা রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলা উচিত, বা আমি চিন্তা করতেছি এখানে দুইটা হতে পারে, ডিএই একটা স্টেক হোল্ডার হতে পারে বাংলাদেশ সাইডে, কিংবা অন্যদিকে কৃষিবিদ ইনস্টিটিউশন হতে পারে। মানে কারণ আমরা এখন এখানে কৃষিবিদ ইনস্টিটিউশন চ্যাপ্টার করেছি, অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে হয়েছে। তো বিএসএফ এর কি কোনো সম্ভাবনা আছে এখানে একটা চ্যাপ্টার হওয়ার? বিএসএফ এর হইতে পারে। অস্ট্রেলিয়া যেটা প্রথম হলো, এটা নেগোসিয়েশন হতে হবে যে এটা কিভাবে হইতে পারে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে, বা নফিস স্কলারশিপ নিশ্চয়ই একটা স্ট্যাটুটারি আলাদা একটা বডি, হ্যাঁ, অটোনমাস, ওদের সাথে কথা বলা যেতে পারে যে এটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি। তো বিএসএফ তো আপনারা এখানে আমরা একটা সেক্টর দেখছি যে নিরাপদ খাদ্য, ওরা তো দেখছে অ্যাজ এ হোল এগ্রিকালচার নফিল স্কলারশিপ আর কি। হ্যাঁ, আমরা যে আর একেবারে আমি বাইরে, main- আমাদের কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচটা তো হোল এগ্রিকালচার নেই কথাটা, তাই না? হ্যাঁ, সেই হিসাবে বিএসএফ ইনভলভ হতে পারবে। ইট ক্যান বি এ পার্টনারশিপ উইথ বিএসএফ এন্ড হ্যাঁ, ডিএই। হ্যাঁ, হ্যাঁ, ইন সাম এক্সটেন্ট ডিএই হলো কোর বডি বাংলাদেশের এগ্রিকালচার মিনিস্ট্রির। তো এটাও যেহেতু এগ্রিকালচার মিনিস্ট্রি এখান থেকে মেনটেন করে, এই জিনিসগুলো এক্সপ্লোর করা উচিত। যারা আমরা বাইরে আছি, যাদের আমাদের এই লিঙ্কেজ গুলো আছে, তো ওগুলো আমরা ওই পাশে আমরা ব্রিজিং করলে তুমি সেটা একটু ডিটেল পাঠাই দিও, আমি কৃষি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবো না যদি লাগে, এবং ডিজিটিএর একটা সঙ্গে কথা বলবো না। বলছিলাম যে আমাদের ল্যান্ড কেয়ার গ্রুপ আর আপনাদের ওই আইপিএম ক্লাব, ওর অনেকটা থিং, ল্যান্ড কেয়ার রেগুলার কনফারেন্স করে, অ্যানুয়াল কনফারেন্স করে। এখানে যদি আমাদের থেকে কমিউনিটি টিমগুলো আসে, 3 জনের টিম আসলো অস্ট্রেলিয়াতে, তাহলে ভিউ এক্সচেঞ্জ হইলো। তো এখন বলে যে ফান্ডিংটা কি হইতে পারে, অনেক সময় আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড ওকে বাবলু ভাই, আমরা ফান্ডিং বা এই মেকানিজম নিয়ে আরেকটা দিন আমরা আলোচনা করব, আপনাকে তখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি জাস্ট ফ্ল্যাগ অন করার জন্য আর কি আজকে বিষয়গুলোকে তুললাম যে আমাদের এই এক্সপোজার ভিজিট গুলো এক্সচেঞ্জ করলে আমাদের যে অর্জন সেটাকেও যেমন আমরা শেয়ার করতে পারবো, অন্যদের অভিজ্ঞতাগুলোকে আমরা নিতে পারবো। আমরা ইনশাল্লাহ আরো একদিন আপনাদেরকে নিয়ে আসবো কথা বলার জন্য। ডক্টর শহীদ, আপনাকে হচ্ছে ফাইনালি যে জায়গাটায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি নিজেই বলেছেন যে আপনি প্রায় 10-12 বছর মাঠ থেকে দূরে ছিলেন। আমরা আসলে আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা মনে করতেছি আপনাকে আবার মাঠে ফিরিয়ে আনতেছি। সুতরাং আমাদের সভাপতি অলরেডি আপনাকে বলেছে যে আমরা এটা আপনার অন্য যে ক্যাপাসিটি গুলো আছে লায়ন্স ক্লাব বা অন্য প্রোগ্রামের মাধ্যমে আমরা কালেকটিভলি বা কোঅপারেশনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি। আমরা আশা করব যে আগামীতে আপনি বিসেফ এর সাথে থাকবেন, এবং আমি আবারও স্মরণ করে দিতে চাই সবাইকে যে এম শহীদুল ইসলাম স্যার যে ছিলেন এবং ডক্টর শহীদুল ইসলাম, আমাদের ওনাদের দুজনের নেতৃত্বে আসলে আমরা নিরাপদ কৃষি বা সাস্টেনেবল এগ্রিকালচার সম্পর্কে কাজ করতে শিখেছি। আমি স্বীকার করতেছি এটা ওনাদের কাছ থেকে শিখায়, ওনাদের সাথে কাজ করার সেই সুযোগের কারণে ইন্সপায়ার্ড হয়েছি, এবং আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি এটা ডক্টর শহীদুল ইসলাম এবং এম শহীদুল ইসলামের যথেষ্ট ভূমিকা সেখানে আছে। তো শহীদ ভাই, আপনার লাস্ট মিনিট কোনো কমেন্ট যদি থাকে, একটা ফাইনাল কমেন্ট। আসলে আমি আমার শ্রদ্ধা ডক্টর জানাল আবদিন স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলি, স্যার আমি একজন হোল হার্টেড এগ্রিকালচারিস্ট। আমি যেখানেই যখন যাই, যে কোনো ফোরামে, সেটা সচিবালয় হোক, সচিবালয় সম্পৃক্ত অন্য কোনো বড় ফোরামে হোক বা লায়ন্সের ফোরামে হোক, সব জায়গায় আমি সচেতন ভাবে মনে রাখি আমি একজন কৃষিবিদ এবং একটা সংকট কালে এই কৃষির প্রক্রিয়ার সাথে জড়িত। তো
তো সেই হিসাবে আমি লায়ন গভর্নর হিসাবে আমাদের একটা অ্যানুয়াল স্লোগান থাকে, আপনি জানেন, এটা গভর্নরস কল। আমার কল ছিল এগ্রিকালচার ফর হাঙ্গার, পিস এন্ড প্রসপারিটি, ক্ষুধা, শান্তি ও সমৃদ্ধির জন্য কৃষি, ক্ষুধা, শান্তি ও সমৃদ্ধির জন্য কৃষি। কৃষিটাকে আমি ধরে নিচ্ছি যে কৃষি নিশ্চিত করতে পারে ক্ষুধা নিবারণ। ক্ষুধা নিবারণ হইলে শান্তি নিশ্চিত হয়, আর ক্ষুধা এবং শান্তি যদি নিবৃত থাকে তাহলে প্রগতি বা প্রসপারিটি অ্যাচিভ করা সম্ভব। তো সেটা আমি বরাবর ধারণ করি। আমি বিসেফ এর মিল্লাত ভাই, আপনাকে আমি বলছি যে আমি সামনে যাইনি, কিন্তু আপনাদের প্রেজেন্টেশন গুলা অধিকাংশই আমি হয় লাইভ শুনছি অথবা আমি পরবর্তীতে ফলো আপ দেখছি, অনেকগুলোই দেখছি। তো খুবই ভালো লাগে, এবং কেউ মানে মানে সাস্টেনেবলি আপনারা এটা নিয়ে আগে যাচ্ছেন, এটা সবচেয়ে আশার কথা। কারণ শখের বসে অনেকেই অনেক উদ্যোগ নেয়, কিন্তু সেটা সাস্টেন করে না, কন্টিনিউ থাকে না। আপনার এই প্রোগ্রাম, জয়নাল আবদিন স্যার এটার পিছনে সবসময় আছেন। এটা আমরা আশা করি যে এটা আপনার কন্টিনিউ করলে এটা একটা আন্দোলনের সূত্রপাত, যেমন এই আন্দোলনটাকে এগিয়ে নেওয়া এবং সামগ্রিকভাবে আইপিএম এর প্যারালাল এটাকে যদি এই কনসেপ্টটাকে গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের মগজে নিয়ে পৌঁছানো যায়, তাহলে আপনার 30 বছর পরে বাংলাদেশ অবশ্যই একটা মানে পরিবর্তিত সমাজ ব্যবস্থা উপস্থাপন করতে সক্ষম হবে, এটা আমার ধারণা। ইনশাল্লাহ আমি আপনার যেই আহ্বান আমার প্রতি, আমি আন্তরিকভাবে চাচ্ছি আমি আপনাদের সাথে থাকব, এবং সর্বতভাবে আমার যেটুকু এফোর্ট আছে সেটা আমি নিয়োজিত করব। স্যারকে আমি আশ্বাস দিচ্ছি। স্যার, আপনি সুস্থ থাকেন, আমরা একত্র আশা করি আরো অনেক দূর আমরা এগোতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এর পরবর্তী যে প্রোগ্রামটি করব সেটি আসলে আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমাদের দরকার। সেটি হচ্ছে আইপিএম এর 20,000 ক্লাব থাকা সত্ত্বেও আমরা সেটাকে আরো বেশি কার্যকরী কিভাবে করতে পারি, অথবা সেখানে শর্টফল গুলো কি আছে। আমাদের এই আজকের প্রেজেন্টার যারা আছেন তারা যেহেতু আইপিএম নিয়ে অনেক অভিজ্ঞ, তাদেরকে রেখেই আমরা ইনশাল্লাহ এই আলোচনাটা করতে পারবো সামনে। আমরা আবারও ফিরে পাবো ওনাদেরকে এবং আমরা এই আলোচনাকে কন্টিনিউ করব। সবাইকে অসংখ্য। স্যার কি কিছু বলতে চাচ্ছেন স্যার? আমি বলছিলাম ডক্টর শামসুল আলমকে পাওয়া যায় কিনা ওই দিনে, আমাদের যে কীটতত্ত্ববিদ, উনি এন্টোমোলজিস্ট, ওনাকেও তাহলে সেই আলোচনার দিনে একটু রাখার চেষ্টা করা। আচ্ছা স্যার, জি স্যার, জি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।